أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হতে দান করুক এবং যাবতীয় গুনার কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুক। আমরা সবাই বলে আমিন। সবাই ভালো আছেন তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যায় আমাকে? আচ্ছা, শোনা গেলেই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আমরা হচ্ছে আজকে ইন্সপেক্টরশিপ গাইড রাখাল চন্দ্র সূত্রধর স্যারের গাইড থেকে যে সমস্যামূলক প্রশ্ন আছে, সমস্যামূলক প্রশ্ন যে কয়ের অপরাধ কি, ক্ষয়ের অপরাধ কি, এই বিষয়ের প্রশ্নগুলো দেখব। সাথে অন্য একটা মাইনর একটা আমরা পড়বো। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন যখন বলবো প্রশ্নটা শুনবেন, সাথে সাথে উত্তরটাও শুনবেন, তাহলে আপনার এই ধারাগুলো বা এই বিষয়গুলো মনে থাকবে। কে কি অপরাধ করছে ব্যাখ্যা করো। ক নামক একজন ব্যক্তি খ সহ অজ্ঞাতনামা আরো 7-8 জন লোকের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ খয়ের প্ররোচনায় উক্ত অভিযোগ নষ্ট করে লঘু ধারায় মামলা রুজু করে। তাহলে এখানে অপরাধটা কি? তো এখানে অপরাধটা হচ্ছে আপনার আহ থানার অফিসার ইনচার্জ এই কি করছে, আপনার আগের এই ডাকাতির মামলার যে ঘটনা, সেটা সে হলো ছিঁড়ে ফেলছে তাই না? এই ছিঁড়ে ফেলার জন্য দণ্ডবিধির 201-এ আছে সে অভিযুক্ত। আর নতুন করে লঘু ধারায় মামলা রুজু করার কারণে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 167, 218 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। অর্থাৎ অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে সে উক্ত কাজটি করছে। আর যেহেতু 201 মাস থেকে 204 ধারা আলামত নষ্ট করছে, আর যেহেতু পুলিশ অফিসার উক্ত কাজটি করছে, তাই পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 2 নম্বর প্রশ্ন। ক রাত্রিবেলা ক্ষয়ের গৃহে ঢুকিয়া ক্ষয়ের স্ত্রীর শরীর হইতে গহনা খুলিয়া নেওয়ার সময় টানাটানিতে তার কান ছিঁড়ে রক্ত বাহির হয়। তাহলে কান ছিঁড়ে রক্ত বাহির হয়েছে, অপরাধটা কি তাই না? তাহলে এখানে বলতেছে যে চুরির উদ্দেশ্যে গৃহে প্রবেশ করছে, ক গহনা চুরি করছে, তাই দণ্ডবিধির 457, 380 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। তবে এই ক্ষেত্রে যেহেতু ক ক্ষয়ের শরীর হইতে গহনা চুরি করছে, সেহেতু 380-র স্থলে 379 ধারায় ক অভিযোগ, অর্থাৎ গহনা থেকে যখন ঘর থেকে নিজের কারো শরীর থেকে চুরি করবে তখন 379 ধারা মোতাবেক অপরাধ হয় তাই না? আর ঘরে কোথাও রাখা জিনিস যখন চুরি করে তখন 380 ধারা মোতাবেক অভিযুক্ত হয়। তাছাড়া চুরিকালীন সময় টানাটানি ক্ষয়ের স্ত্রী কানে জখম প্রাপ্ত হয়েছে বিধায় 323 ধারাও এখানে হবে। তবে জখমটি গুরুতর হলে 325 হবে, অর্থাৎ দণ্ডবিধি 457, 379, 323 বা 325 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। ক যদি চুরির সময় সমাধান করিয়ার জন্য আঘাত প্রদান করে, তাৎক্ষণিক ভীতি প্রদর্শন করে, সেই ক্ষেত্রে দস্যুতার অপরাধেও ক কিন্তু এখানে অভিযুক্ত হবে, 394 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। ঠিক আছে, এই হলো এই প্রশ্নের অ্যান্সার। এখানে ব্যাখ্যা করে দিচ্ছে। 3 নম্বর প্রশ্ন। খকে হত্যার উদ্দেশ্যে ক তাহার খাদ্যে বিষ 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 মিশ্রিত করে এবং ক্ষয়ের খাবারের টেবিলে রাখে। ক্ষয়ের খাবার গ্রহণের পূর্ব মুহূর্তে জৈনিক বন্ধু খকে ডাকিয়ে নিয়ে বাহিরে চলে যায়। তাহলে এখানে সে কি অপরাধ করছে? এখানে সহজ কথা, অ্যাটেম্প টু মার্ডার তাই না? অর্থাৎ সে খুনের চেষ্টা করছে। 307 ধারায় সে অপরাধ করছে। খাদ্যে আহ গ্রহণ করার পর এই বিষক্রিয়ায় যদি সে মারা যেত, তাহলে 302 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হতো। এইভাবে আমরা লিখবো। জৈনিক বখাটে ক স্কুল কলেজ ছাত্রী খকে কলেজে যাওয়ার পথে প্রায়শই উত্ত্যক্ত করিত। একদিন ক খকে রাস্তায় একা পেয়ে সম্ভ্রমহানি করে। এহাতে কি অপরাধ? তাহলে সম্ভ্রমহানি করছে। এই যে সম্ভ্রমহানি করছে,
এবং ক্ষয় হাতে লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করছে। তো আত্মহত্যা যেহেতু করছে সেক্ষেত্রে ওই যে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর কতে সে অপরাধ করছে বলে এখানে সে গণ্য হবে। শাস্তি 10 বছর, সর্বনিম্ন 5 বছর, এবং এর অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবে। উপযুক্ত আইনটি জারি হওয়ার পূর্বে এই এই ধরনের আইনের জন্য 354 ধারায় ব্যবস্থা গৃহীত হইতো। তবে এই ধারাটি যুগোপযোগী ছিল। আত্মহত্যার চেষ্টা দণ্ডবিধির 309 ধারায় একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে আত্মহত্যা ঘটনাটি ঘটে গেলে শাস্তি ভোগ করার জন্য কেউ থাকে না। হ্যাঁ, 309 ধারায় উপযুক্ত হতে পারে। তাছাড়া সক্রিয় সহায়তার আত্মহত্যাটি সংঘটিত হতে পারে, সেহেতু 306 ধারার বিধান মতো 10 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, বয়দণ্ড দণ্ডিত হবে। এত কথার দরকার নাই। ওই যে নর্মালি হচ্ছে আপনার আহ, নারী শিশুর 9 ক, আর হচ্ছে আপনার এই 354, এই ধারাগুলো দিয়ে আমরা এখানে অ্যান্সার করবো। তারপর পরে প্রশ্ন দাঁড়াও। এরপরে ক তাহার স্ত্রী খকে যৌতুকের জন্য মারপিট করে মারাত্মক জখম করে। তাহলে যৌতুকের জন্য আমরা জানি যৌতুক নিরোধ আইন 2018-র 3 ধারা মোতাবেক যৌতুক চাওয়া একটি মারাত্মক অপরাধ, তাই না? আর যৌতুকের জন্য হচ্ছে মারধর করছে, তাহলে মারধর করে মারাত্মক জখম করছে। তাহলে মারাত্মক জখম করলে কয় ধারায় অপরাধ? মারাত্মক জখম করলে হচ্ছে আপনার নারী শিশুর 11-র খতে সে অপরাধ করছে বলেই আপনার এখানে গণ্য হবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, অনেকেই বুঝতেছে না মনে হয়। আমরা আজকে আলোচনা, আজকে আনমিউট হও, আনমিউট হও। হ্যাঁ, তাপস বলো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বলেন ভাই। স্যার, আমরা জানি যে সম্মানহানি করলে যদি আত্মহত্যা করে সেই ক্ষেত্রে সম্মানহানির জন্য উক্ত অপরাধী 9-এর ক দ্বারা অপরাধী হবে স্যার, যে সহায়তা করছে বলে গণ্য হবে। কিন্তু স্যার ওই ওই নারীটি যদি আত্মহত্যা করতে গিয়ে যদি কোনো কারণে স্যার বেঁচে গেল স্যার, যদি কেউ তারা বাঁচায় ফেলে সেই ক্ষেত্রে কি স্যার 309 দুনি অপরাধী হবে? না, এখানে আছে আত্মহত্যা করে, তাহলে আত্মহত্যা প্রশ্ন করছে আত্মহত্যা করে, যদি 9-এর কতে সে অপরাধ। মানে রাখাল চন্দ্র স্যার একটু বেশি বাড়াই লাগছে, মানে যদি 22-এ যেত তাহলে 309 অপরাধ হতো, এই কথাই লাগছে উনি। জি স্যার, লেখ- এটি মানে উনার হ্যাঁ, সম্মানহানি করছে স্যার, সম্মানহানি স্যারের করার বইটা ফলে অনেক উনি। ভালো, কিন্তু মানে অপ্রাসঙ্গিক অনেক বিষয়গুলো। অপ্রাসঙ্গিক আছে, আমার থেকে সিনিয়র অবশ্যই, আমার থেকে ভালো বোঝে। লেখার দরকার লেখছে, মানে একবার আগা মাথা সহকারে সব, বুঝলেন নাই? যা স্যার মন এই চায় জন্য বসে স্যার আর বসে কি। সবই লেখছে, বাদ দেয় নাই কিছু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলতেছে যে প্রেক্ষাগৃহে ছবি দেখার সময় তাহার যৌন কামনা চরিতার্থ করার জন্য উদ্দেশ্যে পাশের সিটে বসা জনৈক মহিলার ক্ষয়ের উরু দেশে উরু মানে কি, মানে পা নাকি? উরু দেশে আসছে স্পর্শ করে, তাহলে কি অপরাধ করছে? একবার সহজ প্রশ্ন। যেহেতু সে এখানে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করছে দণ্ডবিধির 354-তে, তারপরে কি করছে? তার যৌন কামনা চরিতার্থ করার জন্য উরু দেশে স্পর্শ করছে। নারী শিশুর 10 ধারা মোতাবেক সে এখানে অপরাধে সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 3 বছর, এবং এর অতিরিক্ত অর্থদণ্ড সে দণ্ডিত হবে। তবে যে কোনো একটি আইনে এই অপরাধের বিচার কার্যক্রম চলবে। এই হলো এই প্রশ্নের উত্তর। এরপরে আহ প্রেমে প্রত্যাখ্যান হইয়া তাহার বন্ধু গকে গয়ের সহায়তা স্কুল ছাত্রী খকে এসিড নিক্ষেপ করে। ইহাতে ক্ষয়ের মুখমণ্ডল বিকৃত হয় এবং এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এক চোখ কানা যায়, শুরু আসি বুদ্ধি তার, না তিনি একটা কথা আছে গ্রামে। তা যা হোক আর কি। তাহলে এখানে কি করছে? সে হচ্ছে আপনার এসিড নিক্ষেপ করছে, এই জন্যই দণ্ডবিধির 320 ধারায় দুটি চোখের একটি চোখ নষ্ট হলে বা কানা হয়ে গেলে আপনার 326-এর ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। আর এর মতো অবস্থায় 326-এর ক হবে না, 326-এর ক হলে দুটি চোখ নষ্ট হলে 326-এর ক হবে, তো এটাও ভুল লেখা এখানে, তাহলে ঝামেলা আছে। 326 /109 ধারা মোতাবেক সে অপরাধ করছে। কিন্তু মনে করো প্রশ্ন যদি এই প্রশ্নটাই পরীক্ষায় আসে, দেখবেন এক্সামিনার করবে না ওই 326-এর ক দিয়ে অ্যান্সার রাইট করবে না, গাইড দেখে প্রশ্ন করলে ও দেখেন তাই সাররা তুলে রাখে, কথা বলছেন? তাহলে এখানে বলতেছে যে একটা দুটি মুখমণ্ডল বিকৃত হয় এবং এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়। তাহলে দুই চোখের এক চোখ নষ্ট হলে গুরুতর আঘাত, আর গুরুতর আঘাতের ক্ষেত্রে আবার 326 হবে। আর দুটি চোখই যদি নষ্ট হয়ে যায় তখন 326-এর ক হবে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই এখানে আপনাকে বলতেছে যে এসিড অপরাধ দমন আইনের 5 ধারা মোতাবেক সে 5-এর ক এবং খ ধারা মোতাবেক সে এখানে দণ্ডিত হয়, 5-এর ক এবং খ। ঠিক আছে। আর অপরাধ সংগঠনে সহায়তা করার জন্য
এই আইনের 7 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। আশা করি আমার কথা এখানে বুঝছেন। এবং এখানে একটা জিনিস বলতেছে, তবে সাক্ষ্য আইন 48 ধারা মোতাবেক একবার অপরাধের বিচার হয়ে গেলে ওই ওই দুই অপরাধের এই একই অপরাধের জন্য দুইবার এই বিচার এখানে মানে করা যাবে না। ঠিক আছে? তো এখানে শেষোক্ত আইনের ব্যবস্থা স্থির, মানে এই যে মানে এসিড আইনের ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাই এখানে শ্রেষ্ঠ বলে গণ্য করছে লেখক। অর্থাৎ 5 ধারায় সে অপরাধী, আর 7 ধারা মোতাবেক সহায়তা করার জন্য 5/7 অন্যরা অপরাধী। ক নামক একজন পুলিশ অফিসার খ নামক একজন চোরকে জোরপূর্বক তার আঙ্গুলের এবং পায়ের ছাপ গ্রহণ করলেন। আঙ্গুলের এবং পায়ের ছাপ গ্রহণ করলেন, অপরাধ কি? প্রশ্নটা কঠিন। পুলিশ প্রবিধানে 493 বিধিতে উল্লেখ করেছে যে সন্দেহভাজন অশনাক্তকৃত ব্যক্তিদের প্রত্যেক ব্যক্তি তার 1 বছর বা তারও বেশি সময় কারাদণ্ড হইতে পারে। সেই ক্ষেত্রে আদালতে কর্মরত একজন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ গ্রহণ করবে। খকে চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে সেই ক্ষেত্রে ক যদি আদালতে কর্মরত পুলিশ অফিসার হন, তবে ক ঠিক কাজই করছে, তো নতুবা কাজটি আইনসম্মত হবে না। হুম। অর্থাৎ আদালতের কর্মরত পুলিশ অফিসার যদি উক্ত কাজটি করে, সেক্ষেত্রে সে ঠিক কাজই করছে, অন্যথায় কাজটি কিন্তু আইনসঙ্গত হবে না। আচ্ছা, এরপরে আপনাকে বলতেছে যে প্রায় উম, আঙ্গুলের ছাপ বিশেষজ্ঞগণ যদি মনে করে পিআরবি 493 এবং 641-এর বিধান অনুযায়ী আদালতের ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে ছাপ গ্রহণে পিআরবি 2 নং ভূমি অ্যাপেন্ডিক্স এর নির্দেশ বিচারকদের নিকট স্বার্থে প্রেরণ করতে হবে এবং বিচারকদের মতামত আপনাকে গ্রহণ করতে হবে। অন্যদিকে বন্দি শনাক্তকরণ আইন 1920-এর 4-5 ধারাতেও ম্যাজিস্ট্রেট অনুমোদন ক্রমে গ্রেপ্তারকৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ এবং পায়ের ছাপ নেওয়ার বিধান রয়েছে। 1920 সালের বন্দি শনাক্তকরণ আইনের 4 ধারা এবং 5 ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে আঙ্গুলের ছাপ নেওয়ার বিধান রয়েছে। 493 ধারায় আঙ্গুলের ছাপ নেওয়া যাবে পিআরবিতে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, 16 বছরের কম বয়স্ক ক নামক আহ, ব্যক্তি এক ব্যক্তিকে জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তার করিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনদার থাকা সত্ত্বেও জামিন না দিয়ে কোর্টে প্রেরণ করলো। তাহলে অপরাধটা কি? তাহলে এখানে 16 বছরের কম বয়স্ক বলতেছে। তাহলে আমরা শিশু আইন 2013-র নিয়ম অনুযায়ী জানি 18 বছর পর্যন্ত সকল মানব সন্তান শিশু হিসেবেই গণ্য হবে। তো এখানে তাকে আহ, কে শিশু হিসেবে গণ্য হবে? শিশু আইনের 48 ধারা মোতাবেক জামিনের অযোগ্য অপরাধে বা গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত শিশুকে অবিলম্বে আদালতে হাজির করা সম্ভব না হয়, তবে গ্রেপ্তারকৃত পর্যাপ্ত জামানত পাওয়া যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে মুক্তি দিতে পারে। তবে শর্ত থাকে যে পর্যাপ্ত জামানত পাওয়া গেলে নৈতিক বিপদের সম্মুখীন না হয়। হ্যাঁ, এবং এখানে বলতেছে যে আলোচ্য প্রশ্নে উপযুক্ত শর্তাদি সম্পর্কে কোনরূপ আলোকপাত করা হয়নি, তাই যদি ধরিয়ে নেওয়া হয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পর্যাপ্ত জামানত উপস্থাপন করা হয় নাই, তাই শিশুর জামিন না দিয়ে অনন্য শর্তসমূহ সম্ভাবনা দেখা দিলেও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, আসবে না। সিনেমা হলে ধূমপানের দায়ে বিনা টিকিটে একজন এএসআই জৈনিক ধূমপানকারীকে গ্রেপ্তার করে। তাহলে এটা সিনেমা হল শব্দের অর্থ হচ্ছে বায়োস্কোপ বা চলচ্চিত্র। সিনেমা শব্দের অর্থ চলচ্চিত্র। 1952 সালের প্রেক্ষাগৃহে ধূমপান নিষিদ্ধকরণ আইনের 2 ধারা মোতাবেক প্রেক্ষাগৃহ বলতে অর্থের বিনিময়ে বা কখনো বিনামূল্যে কোনো দালান, তাঁবু, ছাদ বা বেষ্টিত স্থানকে বোঝায় যেখানে জনসাধারণ চলচ্চিত্র। উল্লেখিত 3 নং ধারায় বলা হয়েছে যে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন করে ধূমপান করিলে সেক্ষেত্রে 25 টাকা, পরবর্তীতে জন্য 100 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে। তবে এই বিধানটি সিনেমা হল প্রদর্শনী চলাকালে ধূমপানের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রযোজ্য হবে। এই প্রশ্ন কঠিন, এগুলো আসবে না। আর এছাড়াও ডিএমপি অধ্যাদেশের 83 ধারা মোতাবেক আপনার সিনেমা হল চলাকালে আপনার এই ধূমপান করা যাবে না। এই ডিএমপি অধ্যাদেশ 83-তে বলতেছে। আর আহ, এটাই এগুলো দরকার নেই। টহল পুলিশ 16 বছরের কম বয়স্ক একজন বালককে ধূমপান করতে দেখে তার সিগারেট আটক করে। টহল পুলিশ, তাই না? তাহলে অপরাধ কি? বা 16 বছরের কম বয়স্ক, তাহলে যে শিশু আইন 2013-র 4 ধারা মোতাবেক 18 বছরের নিচে সবাই শিশু, তাই না? সেক্ষেত্রে প্রশ্নের আলোকে
16 বছর কম বয়সী শিশু হিসেবেই আছে বেসিক্যালি আপনার গণ্য হবে। আহ, আর আর সেক্ষেত্রে এই সিগারেট এখানে আটক করতে পারে, এটা পুলিশের কাজ। তবে আলোচ্য প্রশ্নে টহল পুলিশের ইনচার্জ যদি হেড কনস্টেবল উচ্চপদস্থ কোনো অফিসার হয়ে থাকেন এবং কিশোর ছেলেটি যদি রাজপথে জনসাধারণের স্থানে ধূমপান করে থাকে, তবে টহল পুলিশের কাজ বৈধ হয়েছে, অন্যথায় এটা বৈধ হবে না। এরপরে বলতেছে জোয়ার, 12 নম্বর প্রশ্ন, জোয়ার আড্ডায় প্রবেশ করে একজন পুলিশ অফিসার জোয়া খেলার সরঞ্জামাদি আটক ও ক্রিয়ারত আহ, এর পাশে দণ্ডায়মান ব্যক্তিদের গ্রেপ্তার করলেন। তাহলে মানে সে কাজটা কি সঠিক করছে কিনা। তাহলে এখানে আপনাকে বলতেছে হুম যে যে জুয়া খেলার এক ধারায় বলতেছে যে জুয়া খেলার ব্যবহৃত সামগ্রী এবং খেলার সরঞ্জামাদি এবং যে কোনো ঘর, কক্ষ, তাঁবু বেষ্টিত স্থান, প্রাঙ্গণ ইত্যাদি গাড়ি জুয়ার আড্ডা হিসেবে পরিচিত হবে। ঠিক আছে কিনা। জুয়া স্থানে প্রবেশকারী সরঞ্জামাদি আটকের ক্ষেত্রে আটক, এবং এখানে বলতেছে যে যেখানে খেলা খেলা ক্রিয়ারত ও আসে দণ্ডায়মান ব্যক্তিদের গ্রেপ্তার। এখানে উল্লেখিত আইনের 5 ধারা অর্থাৎ জুয়া আইনের 5 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার জোয়ার আড্ডায় তল্লাশি চালানোর জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, এবং যে কোনো পুলিশ অফিসার এই ক্ষমতা বলে জোয়ার আড্ডায় দিনে রাতে যে কোনো সময় প্রবেশ করে তল্লাশি কার্যক্রম চালাতে পারে এবং জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি আটক করতে পারে। আর আহ, সুতরাং এখানে পুলিশ অফিসারে কোনো অপরাধ করে নাই, তবে তল্লাশি পরোয়ানা ছাড়া প্রবেশাধিকার সংরক্ষিত না। এছাড়া ডিম পেডালদের 92 ধারা মোতাবেক জুয়া খেলা, বাজি ধরা, জুয়া খেলা, বাজি ধরা, এটা শাস্তিযোগ্য অপরাধ। শিশুকে শিশুকে দিয়ে বাজি ধরলে শিশু আইনের কয় ধারায় অপরাধ বলেন তো? শিশুকে দিয়ে বাজি ধরালে কয় ধারায় অপরাধ? 74 না 75? 75 ধারা মোতাবেক সে উক্ত অপরাধ করছে। থ্যাংক ইউ। এবারে সে এখানে অপরাধ মানে সঠিক কাজ করছে, তো তার এখানে কোনো অপরাধ হয়নি। অর্থাৎ জুয়া আইনের 5 ধারা মোতাবেক আদালতের নির্দেশ মোতাবেক ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার নির্দেশ মোতাবেক তল্লাশি করে গ্রেপ্তার করলে এটা বেসিক্যালি কোনো অপরাধ হবে না। এরপরে বলতেছে ক নামক একজন ব্যক্তি খ কর্তৃক প্ররোচিত হয়ে কোনো সরকারি কর্মচারীর মাল ক্রয় করা যায়। তাহলে মাল ক্রয়কে যদি বাধা দেয় তাহলে অপরাধ কি? মাল ক্রয়। 1 নম্বরে হচ্ছে যে সে এখানে হচ্ছে আপনার এই কি করছে, সরকারি কাজে বাধা দিচ্ছে, তার মানে 186 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। হ্যাঁ, 186। বাট ক্রোক সংশ্লিষ্ট বিষয় নাকি বাধার জন্য আলাদা একটা ধারা আছে, ক্রোকের কাজে বাধা। এর জন্য কোন ধারা আছে একটা দণ্ডবিধিতে? 183 নাকি ক্রোকের কাজে বাধা? এই ধারাটা কি জানো ভাই? সঠিক করে দেখেন তো দণ্ডবিধির ধারাটা। 100, 183, 183 ধারাটাও দেয়া যায়, 183 দেয়া যায়। বাট স্যার এখানে 183 দেয়নি, সে শুধু একটু ব্যাখ্যা করছে যে সরকারি কাজে বাধা দিয়েছে, তার মানে 186 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলে গণ্য হবে। ক একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক ফোর্স সহ হাইওয়েতে টহল ডিউটি করাকালীন কতিপয় যুবক ক এর সামনে যানবাহন ভাঙচুর করলেও ক কোনরূপ ব্যবস্থা গ্রহণ করে নাই। তাহলে ক এর অপরাধ কি? এখানে আপনাকে বলতেছে যে গাড়ি ঘোড়া ভাঙচুর করা, এটা দ্রুত বিচার আইনের এটা শাস্তিযোগ্য অপরাধ। আর এখানে কি করছে, যে সকল ব্যক্তিরা গাড়ি ঘোড়া ভাঙচুর করছে তারা দণ্ডবিধি আইনের 147, 148, 149, 323, 324, 25, 26, 427 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হবে। তো তার কাজ ছিল যে এই গাড়ি ঘোড়া ভাঙচুরের কাজে আপনার বন্ধ করা বা আইনগত ভাবে উক্ত কাজের সমাধান করা। কিন্তু উক্ত কাজটি না করে সে গ্রেপ্তার যেহেতু করেনি, এই জন্য পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। এবং যে গ্রেপ্তার যে করলো না, এই জন্য বলা হচ্ছে যে 221 ধারা মোতাবেক
ওই পুলিশ অফিসার অভিযুক্ত হবে। আমরা যেরকম পড়ছি যে গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার না করলে 221 অভিযুক্ত, দণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার না করলে 222 অভিযুক্ত, গ্রেপ্তার করার পর আসামি পলায়ন করলে 223 অভিযুক্ত। দেন সমস্যা নাই, কারণ রাখাল চন্দ্র স্যার তো মনে করেন যেটা আসে সেটাও দেশে, যেটা আসে না সেটাও মনে করেন দেশে। কারণ স্যারই ভালো বোঝে কোনটা দেশে, কথা বলছেন। তো স্যারের বইটা ভালো, এই জন্য আমরা স্যারের বইটা ফলো করি, একটু পড়াচ্ছি। সব প্রশ্ন আবার সে উল্টো পাল্টা লেখে নাই, কিছু কিছু প্রশ্ন আর কি উল্টো পাল্টা আছে, ওটা সমস্যা নাই। তারপরও শোনেন, একটা জিনিস মনে রাখবেন, যে গরুতে দুধ দেয় তার মানে লাথি খাওয়া ভালো, বুঝলেন না? যে গরুতে দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো, মানে কি, যার বইটা ভালো, দু একটা প্রশ্ন সমস্যা হলেও ওটা কোনো সমস্যা না, কেননা এই বই থেকে প্রশ্ন কিন্তু আসে। তাহলে যে আপনাদের ভালো পড়ায় বা ভালো সময় দেয়, ভালো সার্ভিস দেয়, তার দু একটা বেশি কথা শোনাও, এটা কষ্ট পাওয়া যাবে না, ঠিক আছে না? এটা আপনাকে বুঝতে হবে। তো স্যারের বইটা ভালো, দু একটা প্রশ্ন উল্টো পাল্টা লেখা থাকলে এটা আমরা একটু আমলের সাথে দেখবো বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে ক তার শত্রু গকে বিপদে ফেলানোর জন্য জৈনিক ক্ষয়ের মাধ্যমে একটি ঘরে অবৈধ আগ্নেয়াস্ত্র গোপনে রেখে পুলিশকে খবর দেয়। তাহলে কার কি অপরাধ ব্যাখ্যা করো। তাহলে এখানে ক এবং অস্ত্র আইনের 13-14 ধারার বিধান লঙ্ঘন করছে, সুতরাং 19-এর 6 ধারার মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড, যার মেয়াদ 7 বছরের কম হবে না, দণ্ডিত হইবে। অবৈধ অস্ত্রের প্রকার ভেদে উক্ত আইনের 19 ক ধারাটিও আপনার প্রযোজ্য হবে। উল্লেখিত অস্ত্র আইনের 28 ধারায় বলা হয়েছে, এই আইনে কোনো অপরাধ সংগঠন সম্পর্কে যে ব্যক্তি পুলিশকে সংবাদ দেবে, অপরাধটি প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তাবে। তার মানে এখানে কার কি অপরাধ হয়েছে বেসিক্যালি বলতেছে যে এখানে ক এবং খ, ক এবং আহ, ক এবং খ কি করছে, অস্ত্র আইনের 13-14 ধারা বিধান লঙ্ঘন করার কারণে অস্ত্র আইনের 19-এর এবং ধারা মোতাবেক অভিযুক্ত হবে। এবং অস্ত্রের প্রকার ভেদে 19-ক ধারাটিও এখানে প্রযোজ্য হবে। মানে যদি বিদেশি অস্ত্র হয়, আগ্নেয়াস্ত্র হয়, রিভলভার হয়, পিস্তল হয়, শটগান হয়, সেক্ষেত্রে 19-ক। এবং অন্য অস্ত্র যদি থাকে, অন্য অস্ত্র, তাহলে মূলত এখানে আগ্নেয়াস্ত্রের কথাই প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে 19-কতেই প্রযোজ্য হবে। হ্যাঁ, আচ্ছা। তাহার প্রতিবেশী ক্ষয়ের ক্ষতি সাধন করার জন্য ক্ষয়ের পুকুরে বিষ প্রয়োগ করে, ফলে ক্ষয়ের পুকুরে বহু সংখ্যক মাছ মরিয়া যায়। তাহলে অপরাধ কি, তাই না? তাহলে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারিয়ে ফেলছে, এই জন্য বলা হচ্ছে যে এক্ষেত্রে দণ্ডবিধি 277 ধারা মোতাবেক দায়ী। আরো দেখা যায় যে বিষাক্ত দ্রব্য লইয়া তাচ্ছিল্যপূর্ণ আচরণ করার জন্য 284 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। তো আশা করি আমার কথা বুঝছেন। আরো 426, 427 ধারা মোতাবেকও এখানে অভিযুক্ত করা যাবে। দেশে ধারা কোনো কিছু বাদ দেয় নাই স্যার, সবই লেখছে। মানে আপনি যেটা রেজা নিতে পারেন নেন, না আমি দু একটা বা ছুটে গেলেও সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা। ক তাহার লাইসেন্সকৃত বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি বাহির হয়ে পাশে বসা কয়ের স্ত্রী মাথায় লাগে এবং কয়ের স্ত্রী মৃত্যুবরণ করে, অপরাধ কি? তাহলে এখানে নর্মালি ওই যে 304-এর অবহেলায় মৃত্যু হয়েছে তাকে, এটা যথাযথ সতর্কতার সহিত বা নিরাপদ জায়গায় আপনাকে এই কার্যক্রম করাটি দরকার ছিল, কিন্তু অসাবধানতাবশত এই কাজটি ঘটে গেছে, এই জন্য অবহেলায় মৃত্যু হয়েছে। তার মানে 304-এর সে অপরাধ করছে বলে গণ্য হবে। ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা গেলে 304-তে অভিযুক্ত হবে, ঠিক আছে? আবার যদি ওই যে সাপড়িয়া সাপ খেলা দেখাচ্ছে, সাপের কামড় খেয়ে একজন মনে করেন মারা গেল, সেক্ষেত্রেও কিন্তু আপনার, আমরা রাখাল চন্দ্র স্যারের গাইডের প্রশ্ন পড়াচ্ছি, সমাধানের প্রশ্ন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই 304-কতে এই সাপড়িয়া কিন্তু অভিযুক্ত হবে। সুতরাং ইম্পর্টেন্ট আছে এই যে যে তিনটে প্রশ্ন আপনাদেরকে বললাম, পরীক্ষায় একাধিকবার এগুলো কিন্তু আসছে। আচ্ছা, এরপরে ক পুলিশের একজন এসআই, হ্যাঁ ভালো কথা, থানায় কর্তব্যরত থাকাকালে ঝামেলা এড়ানোর জন্য ডাকাতির পরিকল্পনা একটি সংবাদ প্রাপ্ত হয়ে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করে নাই, ফলে ডাকাতির অপরাধটি সংগঠিত হয়ে গেল। তাই সরকারি কর্মচারীর কাজ হচ্ছে আমলযোগ্য অপরাধ শোনার পরে সে কি করা, আপনার
আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সে না করার জন্য দণ্ডবিধির 119-এ সে অভিযুক্ত হবে। ডাকাতি দণ্ডবিধির 395 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড, যাহা অনূর্ধ্ব 10 বছর পর্যন্ত। এক্ষেত্রে অপরাধটি সংঘটিত হয়েছে সেক্ষেত্রে উল্লেখিত দণ্ডের অর্ধেক দণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যদি ডাকাতি সংঘটিত না হতো তাহলে 1/4 মেয়াদে দণ্ডনীয় হতো, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতো। মানে ডাকাতি যেহেতু হয়েছে তাহলে মূল অপরাধের অর্ধেক দণ্ড দণ্ডিত হবে, আর না হলে 1/4 দণ্ডে এখানে দণ্ডিত হতো। এখানে ছাড়া আর একটু কিছু কথা লাগছে। অন্যদিকে পুলিশ অফিসার 23 ধারা বিধান মতে কর্তব্য পালন না করলে 29 ধারা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের বিভাগীয় মামলা হইতে পারে, এমনকি সরকারি অনুমোদন দণ্ডবিধির 19 বা 97 ধারা নিয়ে ককে বিচারার্থে ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা যাবে। এই ক্ষেত্রে 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা বা 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হইতে পারে। তবে এই স্থানে তার বিরুদ্ধে মামলা করতে হলে 3 মাসের মধ্যে করতে হবে। তবে একই অপরাধ দুইবার বিচার বিচার আপনার করা যাবে না। কার্যবিধি 403 এবং সাক্ষ্য আইনের 40 ধারা, তার মানে তাকে একটা বিভাগীয় শাস্তিও দেওয়া যাবে, আবার মনে করেন ওই আদালতও শাস্তি দেওয়া যাবে। তবে একই অপরাধে দুইবার শাস্তি দেওয়ার বিধান নাই, মানে ডিপার্টমেন্ট তাকে একবার শাস্তি দিলে আদালত তাকে আর শাস্তি দিতে পারবে না, এই কথাটা এখানে বলতেছে। আচ্ছা, 19 ধারায় বলতেছে পরীক্ষা পয়েন্ট ক একজন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির খাবারে বিষ মিশায়। খাবার পর অজ্ঞান হয়ে যায় এবং পরে মারা যায়। ডাক্তারি পরীক্ষায় দেখা যায় নিউমোনিয়ায় মারা গেছে। তাই না? এটা ভালো প্রশ্ন। মানে যাবতীয় কার্যাদি সম্পূর্ণ দায়ী। ডাক্তার যদিও মতামত দিয়েছে নিউমোনিয়ায় মারা গেছে, তথাপিও রেহাই পাবে না, কারণ ক্ষয়ের মৃত্যু ঘটানোর জন্য তো তার করণীয় সবকিছুই সে করছে। আচ্ছা, হয়তো বিষকে আক্রান্ত হয়ে জ্ঞান হারায় দুর্বল হয়ে পড়েছে এবং নিউমোনিয়া তাকে কাবু করছে। এই ঘটনায় প্রস্তুতির উদ্দেশ্য, চেষ্টা এবং কর্মকাণ্ড সবই সমাপ্ত হয়েছে। খকে খুন করেছে এবং 302 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। অর্থাৎ আপনি আপনি একজনকে মারার জন্য খাবারে বিষ মিশিয়েছেন, খাবার খাওয়ার আগেই সে মনে করেন মরে গেছে। অথবা প্রশ্নটা আপনার মনে করেন এরকম হতে পারে যে আহ, আপনি একজনকে আঘাত করছেন, কিন্তু ডাক্তারি রিপোর্টে আসলো যে আপনার আঘাতের আরো 1 ঘন্টা পূর্বেই সে মরি পড়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে বেসিক্যালি কি অপরাধ হবে বা কি বিষয়গুলো আলোচনা করছে এটা এখানে বলছে। হ্যাঁ, তাহলে 302 ধারা, মানে আপনি যেভাবেই মারেন না কেন 302 ধারায় আপনি এখানে বেসিক্যালি অভিযুক্ত হচ্ছেন। আচ্ছা, এরপরে বলতেছে একটি খোড়া ভিক্ষুক প্রতিদিন কয়ের গৃহের পাশে সর্বসাধারণের ব্যবহার্য রাস্তায় বসিয়া ভিক্ষা পাওয়ার জন্য উচ্চস্বরে চিৎকার করে। তাহাকে সরিয়া যাইতে বললেও ভিক্ষুক কর্ণপাত করে নাই। ফলে ক কুকুর লেলায় দেবার ভয় দেখায় কুকুরের শিকল খুলে দেয়। তাহলে এখানে অনেক পেঁচাইছে। এখানে দেখ পেঁচানোর তো আমাদের কিছু যায় না, ভয় দেখাইছে, তাই না? তাহলে ভয় দেখালে হচ্ছে 351 ধারায় আক্রমণ করছে, 350 ধারায় বল প্রয়োগ করছে। আর যেহেতু এখানে উভয় ক্ষেত্রেই 352 ধারা মোতাবেক অপরাধমূলক বল প্রয়োগের জন্য সে এখানে অভিযুক্ত হবে। আর এই যে কুকুর লেলাই দিছে 441-এ অপরাধমূলক অনধিকার প্রবেশ, এবং 442-এ অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশের অপরাধেও এখানে সে করে নাই। তো মূলত এইভাবে আমাদের লিখতে, এবং এই অধিক ভিক্ষাবৃত্তির জন্য যদি এই কাজটি করা হয়, শিশু আইনের 71 ধারা মোতাবেক কিন্তু এখানে অপরাধ, অর্থাৎ এতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করলে 71 ধারায়ও কিন্তু এখানে অভিযুক্ত হবে। স্যার হলো বেশি পেঁচাইছে, মানে দুনিয়ার সব তারা মারা দিয়ে একবারে যাওয়া খিচুড়ি বানায় পুরো লেগছে আর কি, বুঝছেন? বইটা ভালো বই। আমার আমার গাইডে 20 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এটা দেখতেছি জাস্ট। এসব প্রশ্ন দেখলে হবে কি, এই টাইপের কোনো প্রশ্ন আসলে আপনি বুঝতে পারবেন যে না, এরকম একটা প্রশ্ন তো আমি পড়ছিলাম, এখন আপনার আয়ত্তে আসবে, মন থাকবে। এখন একেবারেই জীবনে কোনদিন পড়েন নাই তাহলে তো সমস্যা, তাই না ভাই? এই জন্য মোটামুটি আয়ত্তে নেওয়ার জন্য আমরা একটু দেখি বা জানার চেষ্টা করি। আচ্ছা, আহ গ কে খুনের দায়ে দণ্ডিত করার মানুষে খকে গয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্ররোচনা করে। আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করে, দণ্ডপ্রাপ্ত হয়। অপরাধ কি? তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচনা দিলে
আহ তার অপরাধ 193 ধারা। যে ব্যক্তি প্ররোচনা দিচ্ছে তার শাস্তি 193/109। এবং এখানে বলতেছে খুনের অপরাধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে 194 ধারা মোতাবেক দণ্ডিত হওয়ার এখানে বিধান রয়েছে, তাই না? এই হলো মূল অ্যান্সার। ক, ইচ্ছাকৃতভাবে তার প্রতিবেশীর গৃহে বৈদ্যুতিক সংযোগ হতে কৃত্রিম উপায়ে নিজ গৃহে বিদ্যুৎ আনে। তাহলে বিদ্যুৎ আইন 1910-এর 39-এর ক ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া সে 379 ধারা মোতাবেক সে চুরি করছে বলেই গণ্য হবে। অর্থাৎ চুরি এখানে আহ, এখন 32 ধারা, তাই? আচ্ছা, তাহলে বিদ্যুৎ আইনের 32 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর 379-তে সে চুরির অপরাধেও সে এখানে অভিযুক্ত হবে। ক নামক একজন পুলিশ কর্মকর্তা খকে গ্রেপ্তার করিবার ক্ষমতাপ্রাপ্ত হয়ে গকে খ মনে করে গ্রেপ্তার করে অপরাধ হবে কিনা? তাহলে এখানে অপরাধ হবে না, 76 ধারা মোতাবেক সে এখানে রেহাই পাবে। তবে যদি স্থানীয়ভাবে যথাযথ তদন্ত না করে স্বেচ্ছাচারিতামূলক ভাবে গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে ক দণ্ডবিধির ওই যে কয় ধারা, অন্যায় গ্রেপ্তার, হুম, 341 দিচ্ছে। তা 341 হয় না, এখানে আন্দাজে ভুয়াটা ধারা দিয়ে রাখছে। এখানে অন্যায় গ্রেপ্তার করলে বা অবৈধ আটক করলে 220-এ সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? প্রশ্নে ভুল আছে এটা। কয়েকটি কচি বাচ্চার মৃত্যুর ঘটাবার উদ্দেশ্যে রাত্রিবেলায় সংগোপনে কোনো জঙ্গলের পাশে ফেলিয়া যায়, ফলে শিশুটি মারা যায় নাই, অপরাধ কি? আচ্ছা, মারা যায় নাই, তথাপি সে মারার চেষ্টা করছে, তাই না? তার ইন্টেনশন ছিল কাউকে মেরে ফেলা। তো যেহেতু সে বাইসে গেছে, এই জন্য অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ হত্যা চেষ্টার অপরাধে সে এখানে অভিযুক্ত হবে। 307 নিজের মতো করে ব্যাখ্যা লাগবেন। হত্যার অপরাধ, হত্যা চেষ্টার অপরাধে সে এখানে অভিযুক্ত হবে। ক, প্রেমে ব্যর্থ হয়ে ক্ষয়ের প্রতি অ্যাসিডের বোতল নিক্ষেপ করে কিন্তু গয়ের গায়ে অ্যাসিড লাগে নাই, অপরাধ কি? তাহলে এখানে অ্যাসিড আইনের 6 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। আর নারী শিশু যদিও সে অ্যান্সার করে নাই, নারী শিশু 4-3 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। এই দুটো ধারা দিয়ে আমরা অ্যান্সার করবো। আচ্ছা, ক, একদিন তার বান্ধবী খকে একাকী পায়ে ধর্ষণ করার চেষ্টা করে এবং খকে প্রায় বিবস্ত্র করে ফেলে। খ, জোর জোর বাধা প্রদান করিলে ক ক্ষিপ্ত হয়ে পকেটে ছুরি বাহির করে। খ তখন কাছে থাকা একটি পিতলের ফুলদানি দিয়া কয়ের আচ্ছা, তাহলে এখানে দেখেন এই 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 প্রশ্নটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা এটা একটু আমলে নেন। বাকি যেগুলো পড়লাম ওগুলো আমার কাছে অত ভালো মনে হয়নি, এটা এটা গুরুত্ব আছে। তাহলে এখানে প্রথমে আছে সে ধর্ষণের চেষ্টা করছে, তার মানে নয়সারির ক্ষতে এখানে অভিযুক্ত। পরবর্তী দেখা যায় যে সে মানে কি করছে, মানে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শ্লীলতাহানি করার চেষ্টা করছে। 354 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত। আবার নারী শিশুর 10 ধারাতেও কিন্তু এখানে সে আহ, নারী শিশুর 10 ধারাতেও সে কিন্তু এখানে অভিযুক্ত হচ্ছে। আর যেহেতু সে ধর্ষণ করতে ব্যর্থ হয়েছে, সে নারী কি করছে, পিতলের ফুলদানি দিয়ে সে আঘাত করে তাকে মেরে ফেলাইছে, হ্যাঁ, বা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এক্ষেত্রে সে 100 ধারা মোতাবেক রেহাই পাবে। কেননা 100 ধারা নিজের জীবন রক্ষার্থে, আপনার ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত ঘটে যায়, সেক্ষেত্রে এটা কোনো অপরাধ হবে না। তবে প্রশ্নে মৃত্যু ঘটে নাই, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে এটা কোনো অপরাধ না। 100 ধারায় এই মেয়ে রক্ষা পেয়ে যাবে। এই হলো মূল বিষয়। আচ্ছা, ক, তাহার পূর্ব প্রেমিক খকে তাহার স্বামীর একটি হাত ঘড়ি স্বামীর অজান্তে প্রদান করে। মানে প্রেমিকারে আপনার এই ইয়া করছে, কি কয় রে, এই হাত ঘড়ি দিয়ে দিছে। তাহলে এখানে স্ত্রী 379 ধারায় এবং স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘর থেকে খকে দিয়ে দেওয়ার জন্য 380 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে এবং ক সহায়তাকারী হিসেবে দায়ী হবে। অন্যদিকে হাত ঘড়ি ক যদি এর স্বামীর স্ত্রী গোস্তের কর্ণ চলে গিয়া থাকে, সেক্ষেত্রে ক 403 ধারা মোতাবেক অপরাধী।
দণ্ডবিধি 27 ধারা অনুসারে স্বামীর স্ত্রীর দখলে থাকলেও স্বামীর সেই সম্পত্তি স্ত্রীর কোনো অধিকার নাই। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা জানলাম বা বোঝার চেষ্টা করলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে স্ত্রী তার প্রেমিকার স্বামীর টাকা পয়সা দিয়ে দিছে, এই জন্যই 379 380 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে, তাই না? আর এখানে এই যদি সেই প্রেমিকা যদি উক্ত টাকা পয়সা নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে প্রেমিকা হচ্ছে আপনার 403 ধারা মোতাবেক অভিযুক্ত হবে। আমরা যেহেতু জানি যে কোনো ব্যক্তির সম্পত্তি তার স্ত্রী বা মিত্রের অধীনে থাকলে সাময়িক সময়ের জন্য সেই সম্পত্তি তার অধীনে রয়েছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে 27 ধারা। আচ্ছা, ক তাহার বন্ধু বাড়িতে বেড়াইতে গিয়া মোবাইল ফোনটি খাবারের টেবিলে রাখিয়া চলিয়া আসে, ক এর বন্ধু উক্ত মোবাইল টেবিলটা ছোট ভাইকে দিয়ে দেয়, অপরাধ কি? তো বাড়ি কামের কাম করছে, 403 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই গণ্য হবে, অর্থাৎ মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, অর্থাৎ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে বলেই গণ্য হবে। ক ফোনে ক্ষয়ের নিকট 50,000 টাকা দাবি করে, অন্যথায় শিশুপুত্রকে অপহরণের হুমকি দেয়, ক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান গোপনে কয়ের সাথে যোগাযোগ করিয়া 10,000 টাকা প্রদান করে বিষয়টি মিটাই ফেলে। এর কিছুদিন পর খ মৌখিকভাবে স্থানীয় থানার ওসি সাহেবকে জানায়, ওসি সাহেবের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, অপরাধ কি? এই প্রশ্নের হইল যে কে কি অপরাধ করছে তা নির্ণয় করা। ফলে খকে প্রথমে হুমকি দেওয়া 50,000 টাকা দাবি করে এবং প্রবেশ করে আছে, আহ দাবিকৃত 50,000 টাকা প্রদান না করিলে শিশুকে অপহরণ করা হবে। তাহলে এখানে দেখা যায় ক বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য একটি সক্রিয় উদ্যোগ গ্রহণ করছে এবং ভীতি দেখায় সে হচ্ছে, সুতরাং দণ্ডবিধির 385 ধারা মোতাবেক সে অপরাধ করছে। অন্যদিকে সে বিষয়টি মিটমাট করছে, হ্যাঁ, টাকা সে নেছে, সেই ক্ষেত্রে 384/109 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। আর ক যদি শিশু পুত্রটিকে অপহরণ বা আটক করে রাখে, সেই ক্ষেত্রে 8 ধারা মোতাবেক এখানে দণ্ডনীয় হবে। পরবর্তীতে উল্লেখিত বিষয়টি খ স্থানীয় ওসি কে জানাইলে ওসি আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। পুলিশ আইনের 23 ধারা কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার জন্য 29 ধারা মোতাবেক ওসি কে দায়ী করা যাবে। ঠিক আছে, 29 ধারায় কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার জন্য ওসি কে এখানে দায়ী করা যাবে। 30 নম্বর প্রশ্ন, কয়ের বিরুদ্ধে একটি খুন মামলা সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ কয়ের বসতঘরে তল্লাশি চালাইলে ক এর স্ত্রী খকে পুলিশ সহায়তা না করিয়া স্বামীকে পালায় যেতে সুযোগ প্রদান করে। অন্যদিকে কয়ের চাচা গ তাকে ঘরে লুকায় রাখে। এটা কিন্তু গুরুত্ব আছে, গত বছর এই প্রশ্নটাই আসছিল, গত বছর হুবহু কিন্তু এই প্রশ্নটাই আসছিল। ঠিক আছে, একবারে হুবহু এই প্রশ্নটাই গত বছর আসছিল। কি অবস্থা, দেশের কি অবস্থা এখন, হ্যাঁ? ঢাকায় ডিউটি কেমন? খুব ডিউটি নাকি? আচ্ছা, এখানে আপনারা যারা আপনি আমি যা ভাবতেছি, মানে লেখক তার কোনো ধারে কাছেই নাই। লেখক বলতেছে যে কার্যবিধি 47 ধারা মোতাবেক তল্লাশি চালায়, তখন 42 ধারা মোতাবেক সেই ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি আপনার
আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতেছি যে 42 ধারা মোতাবেক সাহায্য করতে বাধ্য, যেহেতু সে সাহায্য করে নাই 187 ধারা মোতাবেক সে এখানে দণ্ডিত হবে। আর এই আহ, স্ত্রী 52 ধারা মোতাবেক রেহাই পাবে, কেননা 52 কথা বলতেছে যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি আশ্রয় দেয় বা সহায়তা করে সেক্ষেত্রে এটা কোনো অপরাধ হবে না। তথাপি হচ্ছে আপনার আর একটা ধারা আমরা একটু এক্সট্রা বেশি লাগবো, সেক্ষেত্রে 216 ধারাটাও লাগবো, যে পরোয়ানাভুক্ত আসামিকে যদি আশ্রয় দেয় সেই জন্য 216 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। এভাবে একটু লেখার চেষ্টা করবে, এটা কিন্তু গুরুত্ব আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই যে ক কে খুনের মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করিয়া জেল হতে বাহির হয় এবং ক কে খুঁজিয়ে পাইয়া খুন করে। তাহলে এখানে বেসিক্যালি কি হয়েছে এটা আমরা একটু দেখি। যে এই আচ্ছা, এখানে আমরা দেখি যে ক কে খুন করার অপরাধে এর বিচার কার্য সম্পন্ন হওয়ার পর দণ্ডিত যাবজ্জীবন ভোগ করিয়া জেল হাজত থেকে ছাড়া পায়। এই ক্ষেত্রে দেখা যায় যে মিথ্যা অভিযোগে অভিযোগ করছে, অর্থাৎ খুন হয় নাই। যে খুন হয় নাই এই তথ্যটি জানিত, তাই জেল হইতে তাছাড়া ছাড়া পায় এলাকায় আসিয়া কথিত মৃত ব্যক্তি একে কে খুঁজিয়া বাহির করে এইবার সত্যিই খুন করে। কার্যবিধি 403 ধারায় উল্লেখ আছে, কোন সুনির্দিষ্ট বিচারে কোনো ব্যক্তির একবার সাজা হইলে একই অপরাধের অভিযোগের জন্য সেই ব্যক্তি আর পুনরায় সাজা দেওয়ার সুযোগ নেই। আলোচ্য প্রশ্ন দেখা যাচ্ছে কে খুনের জন্য যাবজ্জীবন সাজা ভোগ করছে, অর্থাৎ অপরাধটি সংঘটিত হওয়ার পূর্বেই বিচারে সে সাজা ভোগ করছে। আমরা একটু দেখি তাহলে কি হচ্ছে। এখানে এখানে বলতেছে যে আহ, ঠিক আছে, তাহলে এখানে বলতেছে যে 403 ধারায় উল্লেখ করা হয়েছে, মালিয়া আছে না? আচ্ছা, সেক্ষেত্রে এখানে বলতেছে যে 403 ধারায় মানে একবার বিচার হয়ে গেলে পুনরায় আবার বিচার করা যাবে না। সাক্ষ্য আইনের 40 ধারার বিধানও দেখা যায় একই অপরাধে একজন ব্যক্তির বিরুদ্ধে দুইবার মামলা হতে পারে না। আইনের ভাষায় ইহা দোবারা শাস্তি নামে খ্যাত, অর্থাৎ সে যে আবার মারছে, অস্ত্র আইনের 31 ধারায় সেম একই কথা বলতেছে, যে সে যে আবার মারছে এই একই অপরাধের জন্য দুইবার আর বিচার করা যাবে না। এই পরবর্তী প্রশ্ন, নামক সন্ত্রাসী নামক ব্যবসায়ীকে পিস্তল প্রদর্শন পূর্বক প্রাণনাশের হুমকি দিয়া 3 দিনের মধ্যে 1 লক্ষ টাকা চাঁদা পরিশোধ করার কথা বলিয়া চলে যাইতে থাকে। ইহাতে উত্তেজিত হয়ে দোকানে রক্ষিত মুগুর দ্বারা এর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়। সেই ক্ষেত্রে অপরাধ কি? তাহলে এখানে উত্তেজিত হয়ে যেহেতু মারছে, 304 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। অন্যদিকে পিছু ধাওয়া করিয়া খুন করার স্থানে যদি মারে, 302 ধারা মোতাবেক এখানে অভিযুক্ত। রাখাল স্যারের বইতে এই হত্যার প্রশ্নগুলো স্যার প্রতিটা প্রশ্ন 304 এবং 302 দিয়েই সে অ্যান্সার করছে, কথা বুঝছেন? অর্থাৎ সাপ ও যত্নে মরে লাঠিও না ভাঙ্গে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি নির্দিষ্ট 403 দেবেন, এক্সামিনার 302 ধরে করছে, এটা স্যার করে নাই, মানে 302 304 দুটো ধারা দিয়ে সে অ্যান্সার করছে। আচ্ছা, থানা হেফাজতে থাকাকালীন কর্তৃক ধর্ষিত হয়। একই ঘটনার সময় থানায় ঘ এবং যথাক্রমে সেন্ট্রি ডিউটি অফিসার সদাগত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। তাহলে থানা হেফাজতে আহ থাকাকালীন কর্তৃক ধর্ষিত হয়, তাহলে কর্তৃক ধর্ষিত হয়। তাহলে এর অপরাধ হচ্ছে এখানে 9-এর 1 ধারা মোতাবেক এখানে অপরাধ করছে। আর যাদের হেফাজতের ব্যর্থতা রয়েছে তারা হচ্ছে 9-এর 5 ধারা মোতাবেক এখানে তারা এখানে অভিযুক্ত হবে।
তাছাড়াও থানায় কর্মরত সেন্ট্রি ডিউটি অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ নিজ কর্তব্য পালনে ব্যর্থতার জন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 1985 এর বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। এটা কথা দরকার নাই, যে ধর্ষণ করছে তার শাস্তি 9-1, আর যারা হেফাজতে ব্যর্থতা দিয়েছে তাদের শাস্তি হচ্ছে 9-5, তারা এখানে অভিযুক্ত হবে। আমি ক্লিয়ার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি ডাকাতি মামলার আসামি ক্ষয়ের স্বীকারোক্তি মতো ডাকাতির কিছু মালামাল উদ্ধার করে, তবে সেই ডাকাতি ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাহির না করিয়া না দেওয়াতে ক্ষয়ের পুত্র কে ডাকাতি মামলায় গ্রেপ্তার করে। বুঝছেন কি বলছে? বলছে যে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি ডাকাতি মামলার আসামি ক্ষয়ের স্বীকারোক্তির মতো ক ডাকাতি কিছু মালামাল উদ্ধার করে, তবে সেই ডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি গ্রেপ্তার বাহির না করে দেওয়ার জন্য ক্ষয়ের পুত্রকে, মানে হচ্ছে পুলিশ অফিসার, ঠিক আছে, আর হচ্ছে ডাকাত। তাহলে এখানে ঠিক আছে, কেননা পুলিশ একজন তদন্তকারী কর্মকর্তা কোন মামলা তদন্তকালে অভিযুক্ত সন্দিগ্ধ মামলার 54 ধারা মোতাবেক জিজ্ঞাসাবাদ করতে পারে। আসামির স্বীকারোক্তি 24 ধারা মোতাবেক গ্রহণযোগ্য নয়, তবে যেহেতু স্বীকারোক্তির ভিত্তিতে মালামাল উদ্ধার হয়েছে 27 ধারা মোতাবেক এই এই কার্যক্রমটি বৈধ হিসেবে গণ্য হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনোভাবেই ডাকাতি মামলা সংশ্লিষ্ট না থাকে বা এর বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে কাজটি ঠিক করে নাই, যার জন্য দণ্ডবিধির এই কত 300 341 হবে না, 342 হবে না, এটা 342 হবে, হ্যাঁ এটা ঠিক করে নেন। এটা 342 ধারা, অর্থাৎ যেহেতু গ্রেপ্তার করছে, একদিন আটকায় রাখছে, তার মানে 342 ধারা মোতাবেক সেইখানে অভিযুক্ত হবে। হ্যাঁ, এটা 342 হবে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্ব, 34 নম্বর প্রশ্নটা কিন্তু গুরুত্ব আছে, এটা আমলে নেন, এটা আমলে নেন, ভালো প্রশ্ন। একজন স্কুল ছাত্র স্কুলে যাওয়ার পথে তার বাইসাইকেলটি সরানোর জন্য রাস্তার পাশে ক্ষয়ের দোকানে দেয়। খ তাহাকে 1 ঘন্টা পর আসিতে বলে। 1 ঘন্টা পর দোকানে গিয়া কে না পায়া মেরামতকৃত সাইকেলটি বাসায় উঠায়, উহা নিয়ে বাড়িতে চলে আসে। মানে দোকানে আপনি সারতে দিয়েছেন সাইকেল, তো দোকানদার সারিয়ে থুয়ে দিয়েছে, আপনি দোকানদারের কিছু না কয়ে সাইকেলটা আবার বাড়ি নিয়ে চলে আইছেন। তার মানে কি, আপনি দোকানদারের হেফাজত থেকে দোকানদারের অনুমতি ব্যতীত সাইকেলটা নিয়ে আপনি চলে আসার জন্য 379 ধারা মোতাবেক আপনি এখানে অভিযুক্ত হবেন। ঠিক আছে কিনা? অন্যদিকে যদি তার প্রয়োজনে বাস্তবতা নিরীক্ষিতে কোনরূপ কুমতলব ব্যতীত এই সাইকেলটি নিয়ে এসে পরবর্তীতে সারাই বাবদ সার্ভিস চার্জ রাখিয়া যায়, অথবা দ্রুত কম সময়ে পুনরায় ক্ষয়ের দোকানে হাজির হয়ে সার্ভিস চার্জ প্রদান করে, তবে এখানে অপরাধ করে নাই। মানে স্যার স্যার মতো করে বুঝোই লাগছে আর কি, মানে হাজির হয়ে পরবর্তী টাকা পয়সা দিয়ে দিলে আর সমস্যা নাই, আর যদি না দেয় অসৎ উদ্দেশ্যে নিয়ে গেলে চুরি করছে বলেই গণ্য হবে। ঠিক আছে? আচ্ছা, খ এর বিধবা কন্যার আমন্ত্রণ ক্রমে রাত্রিতে ক্ষয়ের গৃহে প্রবেশ করে এবং আহ যাহাতে তার উপস্থিতি বুঝতে না পারে সেই মর্মে সতর্কতা অবলম্বন করে, কিন্তু ক্ষয়ের উপস্থিতি টের পায় কে ধরিয়া ফেলে এবং থানার উদ্দেশ্যে রওনা হয়। ক্ষয়ের হাত থেকে নিজেকে মুক্ত করে ব্যর্থ হয়ে কে হত্যা করে। তাহলে এখানে আহ মানে কে কি অপরাধ করছে এই কথাটাই এখানে মানে বুঝচ্ছে। ঠিক আছে? বিশাল ব্যাখ্যা দিয়েছে, কি ব্যাখ্যা দিয়েছে দেখি আমরা। এখানে মূলত সে হচ্ছে অনধিকার গৃহে প্রবেশ করছে, মানে না, যেহেতু আমন্ত্রণে গেছে, মানে মানে তার মেয়ে ডাকিয়ে নিয়ে গেছে, 348 ধারা এখানে প্রযোজ্য হবে না, কেননা গৃহে একজনের সম্মতিতে গৃহে প্রবেশ করছে। অন্যদিকে জানিত না যে যে তাহার মেয়ে কে আমন্ত্রণ করা গৃহে প্রবেশের অনুমতি দিয়েছে, সুতরাং কে নিজ গৃহে অভ্যন্তরে পায়ে আটক বা গ্রেপ্তার করা কোনো অপরাধ করে নাই। এ পর্যন্ত দেখা যায় এবং কোনো অপরাধ করে নাই। বিনা অপরাধে আটক হয় এবং তাহাকে সেনায় সোপর্দ করার উদ্যোগ নেয়। এ হাতে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করে, কিন্তু এ হাতে ব্যর্থ হয়ে কে আঘাত করে মারা যায়। এক্ষেত্রে দেখা যায় অবৈধ আটক পরিবার নিজ হেফাজতে রাখে নাই, বরং থানা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হাজির করতে চাইছিল। আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারে না, দণ্ডবিধির 302 ধারা মোতাবেক সেখানে অভিযুক্ত হবে। কারণ
খুন করিবা তাহার ইচ্ছা প্রাথমিকভাবে না থাকিলেও মুক্ত হতে ব্যর্থ হইয়া ক এখানে খুন করছে। অর্থাৎ 302 এখানে অভিযুক্ত বানাইছে, 302 এখানে অভিযুক্ত করছে এই। আচ্ছা, ক নামক পুলিশের একজন এএসআই এসআই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা সংক্রান্তে অকিভাল খকে তলব করিলে খ তলব মতে নিকট হাজির হইল না। তাহলে আমরা জানি যে সিআরপিসির 174 ধারা মোতাবেক অপমৃত্যু সম্পর্কে আপনার অবগত আছে এমন ব্যক্তিকে 175 ধারা মোতাবেক মানে নোটিশ দিতে পারবে, এবং সে এই নোটিশ দিলে সে হাজির হতে বাধ্য থাকবে। যদি হাজির না হয় 174 ধারা মোতাবেক দণ্ডবিধি সে অভিযুক্ত হবে। আর হাজির হয়ে মিথ্যা জবাব দিলে 179-তে সে অভিযুক্ত। জবাব না দিলে 179, আর মিথ্যা জবাব দিলে 193 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। ঠিক আছে, 93 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হবে। আচ্ছা, ক খকে হত্যা করিবার অভিপ্রায়ে 7 বছরের কম বয়সী শিশু গ কে এইরূপ একটি কাজ করতে পরিচিত করে যাহা দ্বারা ক্ষয়ের মৃত্যু সংঘটিত হয়। গ উক্ত দুষ্কর্মের সহায়তার ফলে ক এর অনুপস্থিতি কাজটি সম্পন্ন হয়, ক্ষয়ের মৃত্যু ঘটে। তাহলে এখানে কি কি 7 বছরের কম বয়স্ক, তাহলে এখানে বেসিক্যালি 82 দ্বারাই আপনাকে বলতেছে 7 বছরের কিন্তু অপরাধে কোনো অপরাধ হিসেবে গণ্য না 82 দ্বারা। আহ এবং 9 বছরের কম বয়স্ক পরিণতি বোধ সম্পন্ন শিশুর কার্য কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না 83 দ্বারা। দেখা যায় যে গ ক কর্তৃক প্ররোচিত হয়ে দুষ্কর্মের সহায়তা করলেও তাহার কোনো অপরাধ হবে না, কিন্তু শিশুটি আইনের দৃষ্টিতে নিরপরাধ হলেও শিশুকে অপরাধ কর্মে নিয়োগকারী ক কোনোভাবেই আহ রেহাই পাবে না। সুতরাং ক ক্ষয়ের মৃত্যুর জন্য ক সম্পূর্ণ দায়ী, এবং দণ্ডবিধির 302 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত। দণ্ডবিধির 108 ধারার আমলে আসবে এই কথাগুলো এখানে বলছি। ক এবং খ রাস্তা দিয়ে যাইতেছিল, ভালো কথা। এমন সময় ওই রাস্তা দিয়ে জৈনিক স্কুল ছাত্রী আসতেছিল, ভালো। ক ছাত্রীটির ওড়না টান দিয়া লইয়া যায় এবং খ শরীরটি ছাত্রীটির শরীরে অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডল আপনার কি করে, নষ্ট করে। হুম, তাহলে এখানে বলতেছে যে স্কুল দিয়ে আসতেছিল, ভালো কথা। ওড়নাটি অপক মানে নেয়ার জন্য অপকর্মটি করে থাকে, সেই ক্ষেত্রে দণ্ডবিধির এই 379, 79 কইছে কি জানি আন্দাজে, এখানে 354 ধারা হবে। হ্যাঁ, শ্লীলতাহানিকর 354। তবে যেহেতু ক এর সহচর খ পরবর্তীতে উক্ত মেয়েটি শরীরে অ্যাসিড নিক্ষেপ করে, সেই জন্য নারী ও শিশু নির্যাতন দমন আবারও যদি 354 দেয়া যায়, নারী শিশু 10 ধারা দেয়া যায়। আর এখানে আপনাকে বলতেছে যে যেহেতু অ্যাসিড নিক্ষেপ করছে, মুখমণ্ডল নষ্ট করছে, 4-2 ক তে এখানে অভিযুক্ত হবে, 4-2 ক, হ্যাঁ, নারী শিশুর। তাছাড়া অ্যাসিড অপরাধ দমন আইনের 5 ধারা মোতাবেক সেখানে দণ্ডিত হবে। তবে দুই অপরাধের জন্য একত্রে কিন্তু এই একটা অপরাধের বিচার হবে আর একটা অপরাধের বিচার করা যাবে না। কার্যবিধি 403 সাক্ষ্য আইন 40 ধারা আপনাকে এই কথাই বলতেছেন। 40 নম্বর প্রশ্ন, ক তাহার প্রতি 87-3 হবে না। 40-এর 40 ধারায় বলতেছে ক তাহার প্রতি স্বামীর ভালোবাসা আরো গাঢ় হবে, এই বিশ্বাসে ভালোবাসা বর্ধক ঔষধ মনে করিয়া স্বামীকে মারাত্মক বিষ সেবন করায়, যার ফলে কয়ের মৃত্যু ঘটে। এখানে 403 ধারার আওতায় স্ত্রী হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে মৃত্যু হবে তা জানা থাকে, মানে ইচ্ছাকৃতভাবে এরকম কাজ করে, সে এখানে এই কি করছে, 302 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন, ক খ ক খ এবং আরো 4-5 জন একত্রিত হইয়া গ কর্তৃক অবৈধভাবে দখলকৃত ক এর বাড়ি পুনর্দখলে যায়। গ এর সাথে বাদানুবাদের সময় ক তার পকেটে থাকা পিস্তল বাহির করে গ কে গুলি করে গ মারা যায়, এবং খ এবং তার অন্যান্য সঙ্গে জানিত না যে আহ, ক এর পকেটে পিস্তল ছিল। ভালো কথা, তাই না? তাহলে ক এর সম্পত্তির ব্যাপারে গ গ গ এর সাথে বিরোধ ছিল। গ ক এর বাড়ি অবৈধ দখল করতে গেছিল, সে অবৈধ দখলদারিকে বেদখল করার জন্য ক খ এবং আর 4-5 জন লোক একত্রিত হয়ে বেআইনি সমাজ সৃষ্টি করে দণ্ডবিধির 149 ধারা উদ্ধৃত করার জন্য গ এর উপর সমবেত হামলা চালায় এবং পিস্তল আহ গকে হত্যা করে। যেহেতু সকলে এই উদ্দেশ্যে একই উদ্দেশ্যে কার্যন করে, সেহেতু গ কে হত্যা অপরাধ করার জন্য আপনার এই সবাই জানে। গুলি না করে যদি কেউ অন্য কোনো অস্ত্র দিয়ে আঘাত করতো তাহলে সবাই শবদের মৃত্যু নিশ্চিত নিশ্চিত করে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটিলেও
304 ধারা দণ্ড হতো, এক্ষেত্রে 302 ধারা। অর্থাৎ গুলি না করে অন্য কোনো বাঁশ লাঠি দিয়ে আঘাত করলে 304 হতো। হ্যাঁ, আর যদি এই যেহেতু গুলি করে মারছে, সেক্ষেত্রে 302 ধারা মোতাবেক এখানে অভিযুক্ত হয়েছে। তারা তো আরো লেখা যায় মারাত্মক কষ্টে সজ্জিত হয়েছে, কারণ তারা সেখানে গেছে, যাওয়ার পরে সেখানে কি করছে আপনার এই বলা হচ্ছে যে গুলি করে মেরে ফেলাইছে, 302 এখানে অভিযুক্ত হবে। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে? টহলরত 3জন পুলিশ সদস্য একজন সন্দিগ্ধ চোরকে তাড়া করিলে উক্ত চোর কিছু চোরাই মাল ফেলিয়া পাইয়া গেলে উক্ত চোরাই মাল পুলিশ নিজেরা ভাগাভাগি করে বন্টন করে এনেছে, কামের কাম করছে। তাহলে এখানে কি অপরাধ হয়েছে, তাই না? তাহলে এখানে ভাগাভাগি করে বন্টন করে এনেছে। এবং প্রথমে 379 ধারায় চোরেরাও এখানে অপরাধ করছে, তবে প্রশ্নের ধরন অনুযায়ী কথিত সন্দেহযুক্ত চোর ফেলে দেওয়া পুলিশ আইনে 23 এবং 585 এটা হচ্ছে উল্লেখ আছে। 523 থেকে 525 ধারা বিধানের ব্যবস্থা করা যাইতো, কিন্তু ব্যবস্থা না করেনি। 29 ধারা মোতাবেক চোর দলের শাস্তি হবে। এবং আর একটা জিনিস বলতেছে যে ভাগাভাগি করে নিছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অর্থাৎ 409 ধারা মোতাবেক সরকারি কর্মচারী কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধে এখানে অভিযুক্ত হবে। কালকে দেখলাম যে কোন থানায় যেন মারামারি হয়েছে, ফেসবুকে আমরা দেখলাম। চট্টগ্রামের কোন থানা এটা? হুম। কক্সবাজার, এটা কক্সবাজার থানা। কক্সবাজার। আমাদের কোনো পুলিশ সদস্যকে আহত নিহত হয়েছে নাকি? পুলিশের কেউ আহত নিহত হয় নাই, তাই না? একজন দেখলাম যে ইয়া করছে কি, প্রেগনেন্ট মহিলারে পিটাইছে। তাহলে প্রেগনেন্ট মহিলারে যাওয়ার কি দরকার বলেন? হ্যাঁ, ভিডিও করতেছিল ওর বোন, পরে ক্যামেরা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, তো যাওয়ার কি দরকার করো অনেক? ও কি আর কক্সবাজার উখাইনসু থানা, কি উখাইনসু থানা? আরে থানার নাম বাপরে বাপ, উখাইনসু থানা। এমনি আমাদের পুলিশের কোনো সমস্যা হয়নি, তাই না? 10,000 পিছিয়ে আবার সহ কনস্টেবল আটক, এটাও তো একটা ভালো নিউজ, ঠিক না? অপরাধ জগতের লোক থাকবেই ভাই। শোনেন, আমরা পড়ার মাঝে মাঝে একটু গল্প বলতে হয়। মানে এমন কোনো কাজ করা যাবে না যেটা প্রশ্নবিদ্ধ করে। হ্যাঁ, মানে দেখা গেল আপনি চুরি করছেন, চুরি করিয়ে আপনার চাকরি চলে গেছে, বাড়ি যায় কিন্তু মুখ দেখাতে পারবেন না। মনে করেন আপনি ধর্ষণ করছেন, ধর্ষণ করে আপনার চাকরি চলে গেছে, বাড়ি যায় কিন্তু মুখ দেখাতে পারবেন না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেমন এই যে আমাদের দেশে যে আন্দোলন হলো, এ জায়গায় অনেকে চাকরি চলে যাচ্ছে বা অনেকের ই হচ্ছে, এটা কোনো বিষয় না। চাকরিতে অনেক কিছু এটা হতে পারে, অনেক সিদ্ধান্ত আসতে পারে, ঠিক আছে কিনা? আহ কিন্তু এমন কোনো কাজে চাকরি যাওয়া যাবে না যা পরবর্তী মুখ দেখানো না যায়, ঠিক আছে? এই যে ইয়াবার কাছে যদি এরকম ঘটনাতে ইজ্জত থাকে, না আমার তো ঘুমায় না, আর একজনের কাছে কি মনে হয় আল্লাহ জানে। এমন কোনো কাজ করা যাবে না যে আপনি রাতের বেলা দুশ্চিন্তা করেন আর দিনের বেলা মাথা নিচ করে থাকা লাগে। কথা বুঝছেন? রাতের বেলা দুশ্চিন্তা করেন আর দিনের বেলা মাথা নিচু করে থাকা লাগে, এরকম কোনো কাজ করা যাবে না। মনে করেন ওই যে এখন তো বিভিন্ন অপরাধ বাংলাদেশে অনেক হয়, দুইজনের সম্মতিতে অপরাধ করলে এটা তো কেউ টের পায় না বা কোনো ইয়া নাই, ঠিক আছে কিনা? এটার হিসেব আলাদা। কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে যখন কোনো অপরাধে জড়াই যাচ্ছেন, তখন আর সবচেয়ে বড় কথা কেউ না কেউ আপনাকে দেখে, আপনার কাজকর্ম কেউ না কেউ দেখে, এটা মনে রাখতে হবে। হুম। আর আপনি যখন অপরাধ করে মজা পাবেন, অপরাধ করে মজা পাবেন, এর মানে কি? চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, ঠিক না? তো বিষয়টা কিন্তু এরকমই, যেমন আপনি 10,000 পিছিয়ে আবার এর আগে হয়তো সে করছে, করে সে মজা পাইছে, নগদ টাকা ইনকাম করতেছে। তো এটা তো একটু মানে লোভ থাকে, এই লোভ সবারই আছে। তো অবৈধ লোভে যাওয়া যাবে না, ঠিক আছে? আর আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। ঠিক আছে? আপনি যদি এই কাজে সম্পৃক্ত হন, তাহলে চাকরি থাকবে না। চাকরি থাকবে না, এটা নিশ্চিত। আর চাকরি চলে যাওয়ার পরে বোঝা যায় যে চাকরি জিনিসটা কি। টাকা না থাকলে পকেটে দুই পয়সার কোনো দাম নেই। আপনার পকেটে টাকা থাকবে, দেখবেন যে ওই এলাকার বড় বড় নেতারা বাইরে আপনারা ফোন দিচ্ছে। হ্যাঁ, চাকরি থাকলে ভাই কেমন আছিস, কবে আসছিস, কি অবস্থা, সে বিষয়ে ভালো মন্দ। যদিও আমরা ছোট র্যাঙ্কে ভর্তি, বর্তমান যুগে এই বেতন এই কিছুই না। তারপরও মাস শেষে যে আপনি 30-35 হাজার টাকা পাচ্ছেন, 20-25 হাজার টাকা পাচ্ছেন, এটা অনেক কিছু। কোম্পানির চাকরিতে 20-25 হাজার টাকা পাইতে গেলে আপনার একবার রস বের হয়ে যায়। কথা বুঝছেন? আর আপনি নিজের বিবেকের কাছে অ্যান্সার করেন যে ঈশ্বর কি কয় রে, এই কি, যে আপনি এই কি বলেন, এই যদি কোনো অন্যায় করেন, তাহলে হচ্ছে আপনি অন্যায়টা কেমন করতেছেন এটা নিজেকে বুঝতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উখিয়া থানায় বালুখালী কক্সবাজার ও যাও গে, আমি তো ওদিক থানা মানা চিনি না, আপনারা কমেন্ট করছেন তাই আমি পড়ছি। থানার নাম ভুল হতে পারে, ডোন্ট মাইন্ড, এটা আমি জানি না। আমি তো ওদিকে চাকরি করি না, ওদের থানার নাম জানিও না আমি। আর কক্সবাজার ওইদিকে থানার নাম একটু বিদঘুট আর কি, তাই না? এজন্যই নাম না জানাটাই স্বাভাবিক। আচ্ছা, কি যেন বলতে গেছিলাম, যাক এই পর্যন্ত কি থাক, বেশি কথা না বলে। ওই যে মোরসালিন পানি খাচ্ছে, পানি খাওয়া ভালো, বেশি বেশি পানি খাবেন, পানি খাওয়া ভালো। ঠিক আছে। হাদিস, হাদিস তো কত কথাই মন মন যায়। নামাজ পড়ছেন কি নাকি না? আমি তো পড়ছি, আপনারা পড়ছেন, নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন? সকালবেলা উঠে পড়বেন। এই যে সকালবেলা আপনাদেরকে বই দেখে দেখে পড়াচ্ছি না, এটা কিন্তু আমারও কাজে আসতেছে। সারাদিন আপনি 24 ঘন্টা পড়েন, ওটা কোনো কাজে আসে না। সকালবেলা ব্রেন, এটা আল্লাহ পাকের কথা এবং কোরআন হাদিসের কথা, মানুষের ব্রেন সকালে একেবারেই শার্প থাকে। এবং আপনি যখন পড়বেন, অন্য দিন 10 দিন যা পড়বেন, সকালে এটা যদি একদিন পড়বেন, ওটা আপনার মনে থাকবে। এবং আল্লাহ পাক স্মরণ শক্তি আপনাকে বাড়ায় সকালের। সকালে স্নিগ্ধ বরকত, পবিত্র কোরআনে একটা সূরা আছে না, সকালের কসম। তারপরে মানে দ্রুত গতিতে, ওই এই দ্রুত গতিতে এগিয়ে যা, ঘোড়ার কসম, ঘোড়া ঘোড়া, ঘোড়া পালন করা অধিক বরকতময়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের আগ পর্যন্ত ঘোড়ার কপালে আল্লাহ পাক বরকত লিখে রাখছে। বরকত। সূরা আসরের প্রথম আয়াতটায় আছে, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ কি ক্ষতির মধ্যে আছে, তারা ছাড়া কারা, যারা আল্লাহকে ভয় করে। হ্যাঁ, আর কি করে ভুলে গেছে, এই যে বাংলা কোরআন শরীফ পড়বেন, এখানে লেখা আছে। কোরআন শরীফ পড়লে আপনার কাছে মনে হবে আপনি কোরআন বিশারদ হয়ে যাচ্ছেন। এবং বাস্তব এই কথাগুলো, প্রথম কথাটাই হচ্ছে সময়ের কসম, যারা কি পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা ছাড়া যারা আল্লাহকে ভয় করে। তারপরে আরো কিছু কিছু কথা ওখানে আছে, যারা জাকাত দেয়, নামাজ পড়ে, এরা এরা ব্যতীত আর কি, এদের কথা বলা আছে। যারা যারা ঈমান আনে, সৎকর্ম করে। যাই হোক, এত কথা বললে কবেন যে এ মনে হয় আবার আরবি লাইনের লোক। আরবি লাইনের কিছু না, পড়ি আর কি, পড়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, সবসময় খালি আইন পড়লে হবে না, একটু অন্য কথার দিকেও যাতে, তাহলে ভালো লাগবে আর কি, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কোন পর্যন্ত গেছিলাম? এই যে পুলিশ টাকা ভাগ করে খাইছে। এখন আপনি তল্লাশি ডিউটি করতেছেন, করে 10 কার্টন সিগারেট পাইছেন, সিগারেট জব্দ করে ভাগাভাগি করে খাইছেন, তাই না? 409 আপনি অভিযুক্ত। 409 আপনি দেবেন। আর শোনেন, এখানে যেহেতু পুলিশ কি করছে, সন্দিগ্ধ চোরকে তাড়া তাড়া করছে, চোর চোরাই মাল ফেলে মনে করেন পলাইছে, আর পুলিশ হলো কেন সেই মাল ভাগ করে নিজেদের মতো পকেট ভরছে। 409 না অপরাধজনক বিশ্বাসভঙ্গ, সেই মালামালটা তারা পাইছে, এটা সরকারি কোষাগারে জমা দেবে বা আইনগত ব্যবস্থা নেবে। 523 থেকে 525 না করে সে এই কাজ করতে, 379 এই কি বলে ওটা, এই কি ইয়া 379-তে চুরির অপরাধ করছে। এবং ওই 409-ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ হবে। এবং এই পুলিশ আইনের 729-ও পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া যাবে।
গভীর রাতে ক চুরি করার জন্য ঘুমন্ত খয়ের গৃহে ঢোকে। কোনো একটা শব্দে ক্ষয়ের ঘুম ভাঙিয়া গেলে খ বৈদ্যুতিক বাতি জ্বালায় ঘরের মধ্যে ককে দেখিয়া তাকে আটক করার চেষ্টা করে। ক চাক্কু দ্বারা খকে গুরুতর আঘাত করিয়া চোরাইমাল সহ পালাই যায়। তাহলে অপরাধ কি? তাহলে চুরির জন্য ঢোকছে, তাহলে 457 380-তে সে অভিযুক্ত। আর যেহেতু সে মানে 457 380 382টাও এখানে দিতে হবে, যেহেতু তার কাছে চাক্কু ছিল, তার আঘাতের উদ্দেশ্য প্রস্তুতি নিয়ে সেখানে গেছিল, তাই না? 382টা আমরা দেবো। আর যেহেতু সে আঘাত করছে, 325 326 ধারা মোতাবেকও এখানে কিন্তু এখানে অভিযুক্ত করা যাবে। আর যেহেতু মালামালও সে নিয়ে নেছে, এই জন্য আপনার এই 394 ধারা মোতাবেক ক দস্যুতার এখানে সামিল হয়েছে। হ্যাঁ, মালামাল নিয়ে নেছে। আচ্ছা, এরপরে 44 নম্বর প্রশ্ন। ক নামক একজন ভণ্ডপীরের পাল্লায় পড়িয়া খ তার শিশুকে সন্তানের কোনো এক মাজারের পুকুরে নিক্ষেপ করলে পুকুরের কুমির শিশুটিকে ভক্ষণ করে। তাহলে অপরাধ কি? এখানে বেসিক্যালি এই পাল্লায় পড়ে ভক্ষণ করছে, তার মানে 304ই নিজের সন্তান মৃত্যুর অপরাধ অভিযুক্ত হবে। তাছাড়া কিন্তু ওই যে আহ, কত 508 দৈব আক্রোশের শিকার হবে। এই যে যে ভয় ভীতি দেখাইছে, যে যে ওই যে যে এরা ওর নাম কি, যে ওই পীর পীর সাহেব বা কবিরাজ ভয় ভীতি দেখাইছে যে তোর সন্তানকে পুকুরে নিক্ষেপ না করলে এটি হবে সেটি হবে, এরকম ভয় ভীতি দেখায় না? তাহলে এই 508-এ সে কিন্তু এই জিনের বাদশা, তো ওই ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। ক অফিস হইতে বাসায় ফিরিয়া তাহার স্ত্রী ক্ষয়ের প্রতিবেশী গয়ের সাথে সঙ্গম অবস্থায় দেখিয়া ক লাঠি দ্বারা কর মাথা আঘাত করে গ মৃত্যুবরণ করে। তাহলে এখানে মানে স্ত্রীর সাথে খারাপ কাজ করতে দেখছে, লাঠি দিয়ে বড় মেরিয়ে লাইছে, তার মানে কি উত্তেজিত হয়ে মারছে 304। আর যদি পূর্ব পরিকল্পনা নিয়ে মারে, সেক্ষেত্রে 302 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হবে। এই হলো মূল কথা। একটা জিনিস আমরা মনে রাখবো, যদি আমাদের পদোন্নতি পরীক্ষায় মানে মৃত্যুর কোনো প্রশ্ন আসে, 304 এবং 302 দুটো দিয়েই আমরা অ্যান্সার করব, যাতে সাপ মরে লাঠিও না ভাঙে, এই অ্যান্সার করতে হবে। কারণ এক্সামিনার অ্যান্সার কারেকশন করছে 304 দিয়ে, আপনি দিয়েছেন 302, মার্ক পাবেন? মার্ক কিন্তু পাবেন না, একও পাবেন না। আর এক্সামিনার অ্যান্সার করছে 302 দিয়ে, আপনি তখন 304 দিলে হবে না। এই জন্য দুটোই আমরা লিখবো, যেটা সে ভালো মনে করে বা যেটা দিয়ে দিয়ে সে নেয় সে নেবে, সমস্যা নেই। তো ব্যাখ্যা করে দেবো আমরা। আচ্ছা। আচ্ছা, করছে, তবে কোনো অপরাধ করে নাই, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে সে এখানে রক্ষা পাবে। হ্যাঁ, এটা তার এখানে কোনো অপরাধ হবে না। আচ্ছা, একজন সাপুড়ে সাপের কাটা রোগী মন্ত্রযোগে ভালো করিতে পারে বলিয়া সে দাবি করে। সে তাহার বিষধর আহ কি গোখরার সবলের জন্য খকে স্বেচ্ছায় আগায় আসিতে বলে। খ স্বেচ্ছায় সাপের সবল গ্রহণ করিয়া সে মৃত্যুবরণ করে। তাহলে এখানে কি হয়েছে? এখানে অবহেলায় মৃত্যু, 304-এর ক-তে সে অভিযুক্ত। আর একটা বিষয় দেখবো, যে যদি অন্যদিকে শত্রুতা সাধন কল্পে বা কারো কথা মতে কোনো কিছুর বিনিময়ে মিথ্যা প্রলোভনে খকে অভিভূত করিয়া সাপের সবল গ্রহণে বাধ্য করে, সেই ক্ষেত্রে 302 ধারা মোতাবেক হত্যার অপরাধে সে এখানে অভিযুক্ত হবে। এই বিষয়টা আমরা এভাবে একটু দেখবো। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্ব আছে। একজন পুলিশ অফিসার, তিনি আইনসঙ্গতভাবে খকে গ্রেপ্তার করিয়া মৃদু শারীরিক নির্যাতন করিয়া খয়ের স্বীকারোক্তি মতে কিছু বিস্ফোরক দ্রব্য এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, কিন্তু জেল হাজতে থাকা 3 দিন পর আঘাতের দরুন মৃত্যুবরণ করে। অপরাধ কি? বিশাল কঠিন প্রশ্ন। তাহলে মৃদু আঘাত করছে, তার মানে কি 330 331 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে। সাক্ষ্যানি 27 ধারা মোতাবেক আদালতে গ্রহণযোগ্য, যেহেতু মামলাটি সুরা হইতে পারে। অন্যদিকে আরো দেখা যায় মৃদু আঘাতে 3 দিন থাকার পরে সে মৃত্যুবরণ করছে, 360 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। তাছাড়াও এই আঘাত করার কারণে ওই যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15-2-তে সে কিন্তু অভিযুক্ত। 15-2, ঠিক আছে? 15-2। পুলিশের চাকরি এখন অনেক কঠিন হয়ে গেছে। যারা থানা ফাঁড়িতে চাকরি করেন তাদের প্রতি আমার মানে অনুরোধ, আমিও যেন এটা পালন করতে, আগে আগে আমার প্রতি নিজের নসিহত, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, আসামি ধরতে যাইয়ে হামতাম করবেন না, কারোর সাথে কোনো শত্রুতা নাই, বুঝেন না? দূরে দূরে থাকার চেষ্টা করবেন, এটাই আমাদের জন্য নিরাপদ। বেশি হামতাম, আমি হেডামালা সাব ইন্সপেক্টর, আমি হেডামেলা এএসআই, এসব করে কোনো লাভ নাই। ঠিক আছে কিনা? আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডিপার্টমেন্টের জন্য আপনি যতই করেন কোনো লাভ নাই। আপনি একটা খারাপ কাজ করছেন, পিছনের সব ভালো কাজগুলো মানে নষ্ট হয়ে গেছে। দরকার নেই। যতটুকু প্রয়োজন, মানে আমি আপনাদেরকে আবার আমার প্রতি আমার আমার নসিহত, মানে আমাদের কাজ ততটুকুই করতে হবে,
যতটুকু করলে আমাদের বেতন রেশন চালু থাকে। এটা রেকর্ড আসছে নাকি? আবার রেকর্ড আসছে, হ্যাঁ দাও আর কি, এটা সমস্যা না, খারাপ কথা বলতেছি না। ততটুকুই আমাদেরকে করতে হবে, ততটুকু কাজ করলে আমাদের বেতন রেশন চালু থাকে। মানে এমন কাজ করা যাবে না যে বেতন রেশন বিল থাকবো, নিরাপদে থাকবো, নিরাপদে থেকেই আমরা চাকরিগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, এরপরে পরবর্তীতে হলে এই যে এটা কিন্তু গুরুত্ব আছে বসে, তার মানে 330, 331 ধারা অপরাধ করতেছে। আর 27 ধারা মোতাবেক হচ্ছে সে মানে ভালো কাজ করছে, কারণ সে আলামত উদ্ধার করছে। আর যেহেতু সে 3 দিন পরে মারা গেছে, 304 অভিযুক্ত হবে। আবার নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ, কি মালিয়া মোহাম্মদ কো ঘুমাচ্ছে? ওদের একটু শুয়ে থাকতে যাও বাবা, যাও, যাও। আচ্ছা, তাহলে হচ্ছে এই এই 15-2 ধারা মোতাবেক কিন্তু সে এখানে অপরাধ করছে। আচ্ছা, থ্যাংক ইউ সজীব। হ্যাঁ, এরপরে বলতেছে প্রায় অন্ধগলির পথে খকে আটক করে পিস্তলের মতো একটি জিনিস দেখায়া খয়ের টাকা পয়সা এবং হাত ঘড়ি দাবি করে। সবকিছু দিয়ে দেয়। তাহলে এখানে কি করছে? পিস্তলের মতো দেখায় সে মনে করেন যে নিয়ে এনেছে, তার মানে সহজ কথা। এই ছোট্ট একটা প্রশ্নই চলে আসতে পারে, মানে ভয় ভীতি দেখায় সেটা নিয়ে এনেছে, তার মানে 392 ধারা মোতাবেক সে এখানে অভিযোগে অভিযুক্ত হবে। 392 ধারা, ক্লিয়ার? হ্যাঁ মালিহা। আচ্ছা, ক এর 3 তলা বাড়িতে আগুন লাগিলে তার শিশুপুত্র সহ ছাদের কিনারে দাঁড়াইলে প্রতিবেশী গয়ের নিচে একটি জাল ধরিয়া শিশুকে নিচে। ওই ছোট ফোনটা কো, ছোট ফোনটা কো, হ্যাঁ, ছোট ফোন, ফোন তোমার ফোনটা কো? ওই টেবিলে টেবিলে তোমার কাছে ফোনটা রাখো, ফোন দেবে না। আচ্ছা, তাহলে এখানে বলতেছে 3 তলা বাড়িতে আগুন। এটা হচ্ছে ভাই 49 নম্বর প্রশ্ন। আমার বইটা 2 বছর আগের, 2 বছর না 1 বছর আগের বোধ হয়, এটা একটু দেখবেন আপনার, ইম্পর্টেন্ট। আচ্ছা, রাখালচন্দ্র স্যারের বই নতুন পুরনো একই প্রশ্ন, এদের বেশি সংশোধন নাই কোনো রকম, কম বেশি করে বলে আমার জানা নাই। আচ্ছা, তাহার শিশুপুত্র সহ ছাদের কিনারে দাঁড়ায় প্রতিবেশী ও গয়ের নিচে দাঁড়ায় একটি জাল ধরিল। শিশুটি নিচে জালের উপর ফেলিয়া দেয়, কিন্তু জাল ছেড়ে শিশুটি মাটিতে পড়িয়ে মারা যায়। এখানে কোনো অপরাধ তার হবে কিনা? আচ্ছা, এখানে বলতেছে একটি 3 তলা বাড়ির মালিক বা বাসিন্দা, সেই বাড়িতে আগুন লাগিলে তাহার পড়িয়া এখানে শিশুপুত্রটি বাঁচানোর চেষ্টা করে। এক্ষেত্রে এখানে হচ্ছে আপনার এই 89 এবং 92 ধারা মোতাবেক সে এখানে রক্ষা পাবে, তার এখানে কোনো অপরাধ হবে না। অন্যদিকে তবে দেখিয়া বুঝিয়া যদি গয়ের অবহেলা করে ছিঁড়িয়ে জাল ফেলায় মারি ফেলে, 304 দেখছেন মানে, আমরা তো বেশিরভাগই লিখতাম যে 92 ধারা মোতাবেক সে রেহাই পাবে। শুধু এতটুকু লিখলেই হবে না, এখানে আপনাকে লিখতে হবে যে এই ইসের কি বলে, যদি ইচ্ছাকৃতভাবে জালটা ছিঁড়ে ফেলায় বা মারি ফেলে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই কয় ধারা বলতেছে যে এই 304 কতে সে এখানে কিন্তু অভিযুক্ত হবে। ঠিক আছে। তাহার বন্ধু ক্ষয়ের নাবালিকা বোনকে বিবাহ করার প্রলোভন দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ক্ষয়ের বোন অন্তঃসত্ত্বা হলে তাকে নিয়ে গোপনে শহরে চলিয়ে যায় এবং পতিতালয় বিক্রি করে দেয়। তার মানে কি, প্রথমে হচ্ছে সে হচ্ছে ধর্ষণ করছে, 9-এর 1, তাই না? এবং বিবাহের কি লেখছে, বিয়ের প্রলোভন দেখাইছে নাকি? আচ্ছা, বিবাহের তাহলে বর্তমানের নিয়ম অনুযায়ী ধারার উত্তর হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ করছে, তার মানে কি 9-এর খতে সে এখানে অভিযুক্ত। ঠিক আছে, 9-এর খতে সে এখানে অভিযুক্ত। এবং পতিতালয় বিক্রি করার জন্য, পতিতালয় বিক্রি করার জন্য 372 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। হ্যাঁ, 16 বছরের কম হলে 9-এর 1 নাকি? ও হ্যাঁ, এটা ঠিক আছে। 16 বছরের কম হলে 9-এর 1, আর 16 বছরের বেশি হলে হচ্ছে আপনার এই 9-এর 9-এর খ, তাই না? 9-এর খতে সে এখানে অভিযুক্ত, হ্যাঁ। তাহলে এখানে 9-এর 1-এ নাবালিকা বলতে কি বুঝছে? বয়স উল্লেখ করেনি, তাহলে বিয়ের সম্পর্ক। তাহলে 9-এর 1-এ মামলা হবে, তাহলে ব্যাখ্যা করেই লেখা লাগবে। যেহেতু 16 বছরের কম হলে 9-এর 1, আর 16 বছরের বেশি হলে হচ্ছে আপনার 9-এর খতে সে অভিযুক্ত হবে। 468 নম্বর পেজ, 468 নম্বর পেজ। আচ্ছা, ক, খ ও গ কে 6-এর বাড়ি 10 টাকার জন্য প্ররোচনা দেয়। ক, খ, ক, খ, খ ও গ 6-এর বাড়ি 10 টাকা সংগ্রহ করে চকে খুন করে। দস্যুতার জন্য প্ররোচনা দিয়েছে, খুন করছে, তাহলে অপরাধ কি? তার মানে এখানে 394
ধারা 394 302 ধারা মোতাবেক সে হচ্ছে অভিযুক্ত। তাছাড়াও 111 ধারা মতে দেখা যায় দস্যুতার জন্য প্ররোচনা করা হলে কয়ের প্ররোচনার ফলে যেহেতু গয় দস্যুতামূলক কাউকে খুন করছে, তাই সকলে সমানভাবে এখানে দায়ী হবে। ঠিক আছে, 394 302 111 এই সকল ধারাগুলো এখানে আসবে। রাত্রিবেলায় শত্রুতাবশত কয়ের বসতঘরে আগুন ধরায় দেয়। ওই সময় ঘটনা দেখিয়া ক্ষয়ের প্রতি বন্দুকের গুলি ছোড়ে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী এখানে মারা যায়, তাই না? তাহলে এখানে 100 ধারায় ঘরে বসবাস এখানে সে সম্পত্তি রক্ষার্থে সে গুলি করছে, তাই না? তাই গুলি করতেছে নিরপরাধ ব্যক্তি মনে করেন মারা গেছে, সেখানে বলতেছে যে 106 ধারা মোতাবেক সেইখানে রক্ষা পাবে। মানে সহজ কথা মনে করেন, তাপসের ঘরে আমি মনে করেন আগুন ধরাই দিছি, তো তাপস আমাকে লক্ষ্য করে গুলি করছে, তা গুলিটা আমার না লাগে আর একজনের যাই মনে করেন লগে সে মরে গেছে, তাহলে অপরাধ কি? তাহলে এখানে তাপসের আইনগত কাজ হচ্ছে তাপস 103 ধারা মোতাবেক নিজের সম্পত্তি রক্ষার্থে সেই কাজটি করতে পারে, এটা তার কোনো অপরাধ না, তাই না? আর যেহেতু আমাকে লক্ষ্য করে গুলি করছে, এখানে মনে করেন গুলিটা আমার আহ, না লেগে আর একজনের লাগে মরে গেছে, নিরপরাধ ব্যক্তির মারা গেছে, তাহলে 106 ধারা মোতাবেক তাপস রক্ষা পাবে। কেননা আত্মরক্ষার্থে নিরপরাধ ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে এটা আইনে কোনো অপরাধ হয় না। আত্মরক্ষা বলতে শুধুমাত্র যে দেহ রক্ষা এরকম না, আত্মরক্ষা বলতে সম্পত্তি এবং দেহ উভয় রক্ষাই হচ্ছে আত্মরক্ষার অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন কথা? সুতরাং এই প্রশ্নটা গুরুত্ব আছে। আচ্ছা, তাহলে আশা করি এ ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এরপরে এরপরে হচ্ছে আপনাকে বলতেছে যে এই ইসের কি বলতেছে যে আচ্ছা, তো ওটা তো বুঝতে পারছেন। আহ খ কে আঘাত করিলে ভীষণ উত্তেজিত হয়। গ তখন খকে হত্যার উস্কানি দিয়া এর হাতে একটি ড্যাগার দেয়। উক্ত ড্যাগার দিয়া খকে হত্যা করে। অপরাধ কি? প্রথমে হলো 304 ধারা মোতাবেক সে অভিযুক্ত। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি যদি তার হত্যার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে 302 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হবে। অন্যদিকে হত্যার উস্কানি এতে কর্তৃক প্রদত্ত আঘাতে যদি ক্ষয়ের মৃত্যু না ঘটে, তাহলে উস্কানি দেওয়ার জন্য 115 ধারা মোতাবেক সে এখানে অভিযুক্ত হবে। তার 5-6 জন সঙ্গী সহ ক তার 5-6 জন সঙ্গী সহ গভীর রাতে ক্ষয়ের বাড়িতে হামলা করিয়া ঘরের দরজা ভাঙিয়া অস্ত্রসহ ঘরে ঢুকিয়া গৃহস্বামী ক্ষয়ের অন্যদিকে একটি আটকায় রেখে মূল্যবান জামানত লুট করে বাহির হয়ে যায়। কিছুক্ষণ পরে একা ফিরে আসে এবং খকে গুলি করে হত্যা করে। কথা বুঝছেন নি? বিশাল কাজ করে ফেলাইছে। প্রশ্ন দেখা যায় যে 5-6 জন গভীর রাত্রে প্রবেশ করেছে ডাকাতি, এবং ডাকাতির সময় ডাকাত দল সদস্যদের মারাত্মক অস্ত্র ছিল। এই জন্য 395 397 398 ধারা মোতাবেক এখানে সে অভিযুক্ত হবে। আর অস্ত্র থাকলে 97 ধারা প্রযোজ্য হয়, ডাকাতি অস্ত্র হয়তো হয়েছে কিনা তা দেখার বিষয় না। তবে এখানে আর একটা বলতেছে, অন্যদিকে ডাকাত দল ডাকাতের মালামাল সহ ক্ষয়ের বাড়িতে হইতে বাহির চলিয়া যাওয়ার কিছুক্ষণ পরে নামক ডাকাত পুনরায় ক্ষয়ের বাড়িতে প্রবেশ করে এবং খকে গুলি করে হত্যা করে। আহ কয়ের বিরুদ্ধে 302 দ্বারা পৃথক একটি মামলা হইবে। তবে ডাকাতরা বাড়ি হইতে বাহির যাওয়ার সময় যদি বাড়ির গেটে বাধাপ্রাপ্ত হয় এবং বাইরে হতে না বাড়িতে ঢুকে যদি খুন করে, সেক্ষেত্রে 396 ধারা মোতাবেক এখানে অভিযুক্ত হবে, এবং যার শাস্তি প্রত্যেকের মৃত্যুদণ্ড হতে পারে। তার মানে বলতেছে যে ডাকাতি করার জন্য ঢুকছেন, 395 397 398 অভিযুক্ত। আর বাড়িতে পরবর্তী ডাকাত ফিরে এসে গুলি করে বাড়ি মালিককে মারিয়ে লাইছে, 302 তাকে আলাদা অভিযুক্ত করা যাবে। আর ডাকাতরা বের হওয়ার সময় যদি বাধাপ্রাপ্ত হয় তখন ফিরে এসে যদি খুন করে, তখন আপনার 396 ধারা মোতাবেক খুনের মামলায় এখানে তাকে অভিযুক্ত, মানে কনজয়েন্ট খুন যেটা ধারা মোতাবেক এখানে অভিযুক্ত করা যাবে। এই 54 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট, হ্যাঁ।
ক তাহার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া 1 বছরের শিশু পুত্র সহ নদীতে ঝাঁপাইয়া পড়ে, জেলেরা ককে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করিলে শিশুটি মারা যায়। তাহলে এখানে এ, না, ওই মেয়ের অপরাধে যে আত্মহত্যা করতে গেছে সে বেঁচে গেছে, 309 এসে অভিযুক্ত হবে। আর শিশুপুত্রের মারা যাওয়াতে আহ কয়ের অপরাধ 304 ধারাও প্রযোজ্য হবে। অন্যদিকে যেহেতু স্বামীর অত্যাচার অতিষ্ঠ হয়ে পরিচিত হয়ে ক আত্মহত্যা প্রয়োজনের অপরাধ বেছে নিয়েছে, সেহেতু স্বামী 306 ধারার আওতায় পড়বে। তবে এই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের শিশু পুত্রটিকে হারায় সমাজে ক্ষতিগ্রস্ত হয়ে যা অপূরণীয়। দেখছেন কি লেখছে স্যার? লেখছে তবে এই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুইজনই শিশু পুত্রটিকে হারাইয়া সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাহা অপূরণীয়। মানে এটা ভালো কথা স্যার লেখছে, তাই না? বাস্তা মরে গেছে, তাহলে স্বামী স্ত্রীর জন্য ক্ষতি হয়েছে না, এই কথাটাই বলছে এখানে। আচ্ছা, উমকে হত্যা করিবার জন্য ক খ গ একত্রে সলা পরামর্শ করে। সেই মতে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে মুহূর্তে ক অসুস্থ হয়ে পড়িলে অন্য দুইজন হত্যার উদ্দেশ্যে আগায়া যায়। উময়ের বাড়ির দারোয়ান তাদেরকে বাধা প্রদান করিলে খ দারোয়ানকে ছুরিকাঘাত করে চলে আসে, 2 দিন পরে দারোয়ান মারা যায়। তাহলে অপরাধ কি? হ্যাঁ, উমকে হত্যার উদ্দেশ্যে ক খ গ মানে অপরাধমূলক ষড়যন্ত্র করছে। সেই মতো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনার মুহূর্তে ক সুস্থ পড়লে অন্য দুইজন ঘটনার উদ্দেশ্যে আগায় যায়। উমের বাড়িতে দারোয়ান তাকে বাধা প্রদান করলে খ দারোয়ান শ্রীকান্তকে চলে আসে, 2 দিন পরে দারোয়ান দারোয়ান মানে যাকে মারা জন্য তাকে মারে নাই, দারোয়ান মারি চাটি চলে আসে। তাহলে প্রথমেই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ওই 120-এর ক 120-এর খতে তারা এখানে বেসিক্যালি অভিযুক্ত হবে। হ্যাঁ, 302। আর এখানে অভিষ্ট ব্যক্তি উমুক খুন না হলে একজন ব্যক্তি যেহেতু খুন হয়েছে, ষড়যন্ত্রকারী কর্তৃক একজন, যেহেতু সকলেই সমানভাবে এখানে দায়ী হবে, এই কথা বলতেছেন। ক তাহার নিকট রক্ষিত স্বামীর মানিব্যাগ হতে 500 টাকা বাইর করে ছোট ভাইকে দেয়। তাহলে এটা ছোট ভাইকে যেহেতু সে দেশে, তার মানে কি সে এই এখানে 300 403 কেমনে হয়, এটা ভুল লাগছে। এটা সে স্বামীর অনুমতি ব্যতীত সে ছোট ভাইকে টাকা দিয়েছে, তার মানে কি 379। 379-তে সে এখানে অপরাধ করছে বলে গণ্য হবে। তা এটা ভুল লেখা আছে, 379 হবে। 379 বা 380 ধারা মোতাবেক সে এখানে দণ্ডিত হবে। হ্যাঁ, এই আহ, আচ্ছা, কোয়া উত্তেজিত হয়ে ক্ষয়ের প্রতি গুলিবর্ষণ, গুলি ভর্তি পিস্তল তাক করে চাপ ধরে, কিন্তু চেম্বারে গুলি না থাকায় বাঁচিয়ে যায়। তাহলে এখানে অপরাধ কি? তাহলে বাঁচিয়ে গেছে। তাহলে বাঁচিয়ে গেলি অর্থাৎ খুনের চেষ্টা, অর্থাৎ 307 ধারা মোতাবেক খুনের চেষ্টার অপরাধে সে এখানে অভিযুক্ত হবে। কয় 21-এ সংকলন বাহির করিবার জন্য জনৈক ব্যবসায়ীকে বিজ্ঞাপন দিতে বলে এবং খরচ বাবদ 10,000 টাকা দিতে বলে। ব্যবসায়ী অস্বীকার করিলে ব্যবসায়ীর মৃত্যুর হুমকি দেয়। তাহলে এখানে মৃত্যুর হুমকি দিয়েছে, তার মানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অর্থাৎ এই অপরাধমূলক ভীতি প্রদর্শন 506 ধারা মোতাবেক এখানে অভিযুক্ত হবে। আচ্ছা, একজন চাবিওয়ালা একদল চোর গুরুত্বপূর্ণ আঘাতের ভয় দেখে ককে নিয়ে খয়ের তালা বদ্ধ বাড়িতে যায়। তালা খুলে দিতে হলে চোরের রাষ্ট্র বা মৃত্যুদ্রোহ অপরাধ, সেক্ষেত্রে 94 ধারা মোতাবেক সে কিন্তু এই সঠিক হয় না, অর্থাৎ রেহাই পাওয়ার কোনো বিধান নাই। এই জন্যই তালা খুলে দেওয়ার জন্য আপনার 454 বা 457, 311 ধারা মোতাবেক অভিযুক্ত হবে এবং তাৎক্ষণিক মৃত্যুর ভীতি অনুপস্থিত এখানে। হ্যাঁ, এই 60 নম্বর প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। অন্যদিকে ব্যাখ্যায় দেখা যায় যে যদি তাৎক্ষণিক মৃত্যু ভয়ে ভীত করে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা হয় বা কোনো অপরাধ করার জন্য সেক্ষেত্রে বাধ্য করা হয়, 94 ধারা মোতাবেক সেইখানে রক্ষা পেয়ে যাবে। আচ্ছা, অবৈধ সম্পর্কের কারণে তার স্বামী খকে হত্যা করার জন্য প্রেমিক কে উৎসাহিত করে। রাত্রে স্বামী ঘুমাইলে দরজা খুলে দেয়, ঘরে ঢুকে খকে হত্যা করে। ঘরের মেঝের রক্তের পানি দ্বারা ধুইয়া ফেলে, ক্ষয়ের লাশ সরাই ফেলে। তাহলে এখানে অপরাধ কি? এখানে ওই যে 302, 34, 201 সবাই সমানভাবে দায়ী হবে। হ্যাঁ, 201 আলামত নষ্ট করছে বা ই করছে, 302। তাহলে আজকে এই 61 নম্বর প্রশ্ন পর্যন্ত কি থাক। আমরা আজকে সকালে সর্বমোট 61টা প্রশ্ন দেখছি। তা আল্লাহ পাক এখান থেকে যদি একটা দুইটা প্রশ্ন আসে, মোটামুটি আমরা 2-1 কলম তো লিখতে পারবানি, তাই না? আজকে পর্যন্ত তাহলে আজকে আমার তো ডিউটি আছে, এজন্য আজকে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ।